আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের পর্যায়বৃত্ত ধর্ম অলরেডি ৫ টা পার্ট পড়ে ফেলছি। সো আমরা হচ্ছে আজকে পর্যায়বৃত্ত ধর্মের লাস্ট পার্ট 6 এটা কভার করব। এখানে আমরা চলো কি দেখব একটু চলো আস্তে আস্তে আগাই। তো আমরা ফার্স্টে এখানে যেই কয়েকটা জিনিস দেখব সেটা হচ্ছে ধাতব ধর্ম, তারপর হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই কয়েকটা জিনিস আমরা দেখব এখানে। ধাতব ধর্ম, গলনাঙ্ক আর হচ্ছে স্ফুটনাঙ্ক। একটা ছোট্ট কথা বলে রাখি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আসলে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে ওইরকম এত সুন্দর করে যেরকম আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে যাচ্ছ বাড়তেছে কমতেছে বা উপর থেকে নিচে আসতেছো বাড়তেছে কমতেছে একটা প্যাটার্ন ছিল। গলনাঙ্কের ক্ষেত্রে এই প্যাটার্নটা একটু, বা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে এই প্যাটার্নটা পাওয়াটা একটু টাফ। ধাতব ধর্ম তাও আলহামদুলিল্লাহ চলে, কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু একটু অন্যরকম। তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, কারণ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তার ইন্টারনাল স্ট্রাকচার বা আভ্যন্তরীণ গঠনের উপর নির্ভর করে। আচ্ছা, সো আমরা চলো ফার্স্টেই যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ধাতব ধর্ম। আচ্ছা, এখানে কিছু জিনিসপত্র বলা হয়েছে, এই টেবিলটা আমরা আগেও দেখছিলাম। এখানে বেসিক্যালি পর্যায়বৃত্ত মানে পর্যায় সারণীটা দেওয়া হয়েছে। এখানে কি বলা হইতেছে সেটা একটু আমি জাস্ট তোমাকে আইডিয়া দিই। এখানে বলা হইতেছে যে আমি যদি উপর থেকে নিচের দিকে আসি, আমি একটু অ্যারো সাইন দিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে হয়তো বা তোমরা বুঝবা ভালো। উপর থেকে যদি নিচের দিকে আসি, ধরো এই বরাবর আসতেছি উপর থেকে নিচের দিকে, তাহলে সাইজ বাড়তেছে না কমতেছে? তুমি বলবো ভাইয়া সাইজ বাড়তেছে। সাইজ যেটা আছে, সাইজ কি হইতেছে? বাড়তেছে। এটা কিন্তু আমরা জানি। তাহলে সাইজ বাড়তেছে, উপর থেকে নিচের দিকে গেলে সাইজ বাড়ে। আচ্ছা, এবার সাইজ যদি বাড়তে থাকে এটা মনে রাখবা, তাহলে ধাতব ধর্ম যেটা আছে, ধাতব ধর্ম সাইজের সাথে সমানুপাতিক, তাহলে ধাতব ধর্ম বাড়বে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস, ছোট্ট জিনিস বলতে পারি, যে এটা বলতে পারি ধাতব ধর্ম সমানুপাতিক সাইজ। এটা আমরা চাইলেই বলতে পারি এই জায়গাটায়। হ্যাঁ, সো এটা আমরা একটু ছোট্ট করে মনে রাখবো, যে যদি আমি উপর থেকে নিচের দিকে আসি ভাই, সাইজ বাড়বে, সাইজ বাড়লে তার ধাতব ধর্ম বাড়বে। এটা আমরা একটা ছোট্ট জিনিস মনে রাখলাম। আরেকটা জিনিস একটু খেয়াল করো, পর্যায় তুমি যখন বাম থেকে ডানে যাচ্ছ, আমার এখানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো আমি এখন বলতে চাচ্ছি না, কারণ এগুলো আমরা অলরেডি বলে ফেলছি। বাট তাও তুমি যদি একটু খেয়াল করো, এখানে তুমি কিন্তু জানো অলরেডি, তুমি বাম থেকে যদি ডানে যাও তাহলে আকার মানে সাইজ, এটা কি হয়? তুমি বলবো ভাই আকার কমে, আকার কমে। তাহলে মনে করো আকারের সাথে সম্পর্কটা কিরকম ছিল? আকার সমানুপাতিক 1/i। আয়নীকরণ শক্তি কমবে না বাড়বে? বাড়বে। আকার যদি কমে আয়নীকরণ শক্তি বাড়বে, আকার যদি কমে ইলেকট্রন শক্তি বাড়বে, আকার যদি কমে তড়িৎ ঋণাত্মকতাও বাড়বে। এবং সেই সাথে এখন একটা নতুন টার্ম আমি বলতেছি, দেখো এই জায়গাটায় অধাতব বৈশিষ্ট্যের বৃদ্ধি। খেয়াল করে দেখো, অধাতব বৈশিষ্ট্যের বৃদ্ধি। তাহলে এখন তুমি একটু চিন্তা করো, ধাতব ধর্মের সাথে সাইজের সম্পর্কটা সমানুপাতিক। তাহলে আমি যদি এখন অধাতব ধর্মের সাথে সাইজের সম্পর্ক বলি, তাহলে তুমি কি বলবা? তুমি একটু চিন্তা করো, এই বরাবর যদি যাও, আকার কমতেছে, আকার কমতেছে, আকার কমতেছে, তাহলে অধাতব বৈশিষ্ট্য এটা কি হইতেছে? বাড়তেছে। কমা বাড়া, কমা বাড়া। তাহলে আকারের সাথে অধাতব ধর্মের সম্পর্কটা কিরকম হবে? তুমি ভাই এত না পেঁচে আপনি তো সহজেই বলতে পারতেন ধাতব ধর্ম সাথে সমানুপাতিক, তাহলে অধাতব ধর্মের সাথে ব্যস্তানুপাতিক হবে। এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। বাট তাও আমি তোমাদেরকে জিনিসটা দেখাইলাম আর কি, ঠিক আছে? সো এইখানে অধাতব ধর্ম সমানুপাতিক 1/সাইজ। সো আমাকে এটাও মনে রাখতে হবে, এটাও বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে আমি কিছু ছোট ছোট থিওরি দাঁড় করাইতে যাচ্ছি ধর্মের সাথে। সো ধাতব ধর্ম সমানুপাতিক সাইজ, অধাতব ধর্ম সমানুপাতিক 1/সাইজ। আচ্ছা, এখন তুমি যদি জিজ্ঞেস করা হয় কোনগুলা ধাতু কোনগুলা অধাতু, এটা একটু আমাকে দেখেন ভাইয়া। তুমি দেখতে পারবা পর্যায় সারণীর বাম দিকে যারা আছে ম্যাক্সিমামই হচ্ছে ধাতু, ইভেন দো ডি ব্লক যারা, এরাও ধাতু। তুমি একটু খেয়াল করো, মনে করে দেখো, আমি যদি ব্লকগুলা দিই, এরা ছিল হচ্ছে এস ব্লক, এরা ছিল হচ্ছে এস ব্লক, এস ব্লক। আমি তোমাদেরকে ব্লক চিনাইছিলাম। এই যে মাঝেরগুলা হচ্ছে ডি ব্লক, মাঝেরগুলা কি? ডি ব্লক। এরপরে এইখানে হচ্ছে কোন ব্লক ভাই? এরা হচ্ছে পি ব্লক, মনে থাকার কথা, এরা হচ্ছে পি ব্লক। হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করো, এস ব্লকে যারা যারা আছে এরা কিন্তু ধাতু, ডি ব্লকে যারা আছে এরাও কি? ধাতু। এইবার একটা কাহিনী ছিল, তোমাদেরকে বলছিলাম আমি, যে কিছু কিছু মৌল থাকে যাদের মধ্যে ধাতব ধর্ম থাকে আবার অধাতব ধর্ম থাকে। এদেরকে আমরা বলি মেটালয়েডস বা সেমি মেটাল বা অপধাতু, উপধাতু, যাই বলো। সো এরা কারা কারা আছে? এই যে দেখো, এখানে ছোট্ট করে একটা লাইন দিয়ে পৃথক করা হয়েছে। এই যে দেখো, এই হলুদ লাইন দ্বারা অধাতু, ধাতু, অধাতু পৃথক করা হয়েছে।
এই যে একটা ব্রিজ লাইন, মানে সহজ ভাষায় এই পাশে যারা আছে, মানে এই যে হলুদ লাইনটা, এই যে দেখো এই হলুদ লাইনটার এই যে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, কয়টা আছে? 1 2 3 4 5 6, এরা হচ্ছে 6টা। এই 6 জন মানুষ এরা হচ্ছে ধাতু এবং অধাতুর মাঝামাঝি ইন বিটুইন অবস্থান করে, ঠিক আছে? সো এদেরকে একটু লিখে রাখি, কারা কারা একটু লিখে রাখি, চলো কারা কারা। বোরন, বোরন, তারপর কে? সিলিকন, তারপর হচ্ছে জার্মেনিয়াম, তারপর হচ্ছে আর্সেনিক, আর্সেনিক, তারপর কে আছে? তারপর হচ্ছে অ্যান্টিমনি, অ্যান্টিমনি, তারপর হচ্ছে টেলুরিয়াম, ঠিক আছে? সো এই 6 জন কিন্তু হচ্ছে খুবই কীরকম ধাতু এবং অধাতুর মাঝখানে একটা পার্ট যেখানে তারা অবস্থান করে, ঠিক আছে? সো এটা কিন্তু আমি আলাদা একটা পার্ট লিখলাম, তোমরা কিন্তু আবার এটার সাথে এটা মিলাই ফেলো না, আমি এখানে আলাদা করে দিই, নাহলে আবার তোমরা এটা মিলাই ফেলবা। হ্যাঁ, এটা কিন্তু আমি এমনি লিখছি, এটা একটা আলাদা পার্ট, এমনি লিখছি বলতে এটা একটা আলাদা পার্ট। সো এরা হচ্ছে ইন বিটুইন, ধাতু আর অধাতুর মাঝে অবস্থান করে। তাহলে এখন আমি যদি বলি, তাহলে পুরো জিনিসটা যদি সাম আপ করতে চাই, এস, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ, এরা হচ্ছে ধাতু মোটামুটি, আর পি এরা হচ্ছে অধাতু, ব্লক 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 এরা ম্যাক্সিমামই হচ্ছে অধাতু, ঠিক আছে? আচ্ছা, এই মোটামুটি হচ্ছে ধাতু। এবার তুমি কিন্তু চাইলে এখানে একটা অ্যারো সাইন দিয়ে একটা জিনিস বুঝাইতে পারবা, তুমি একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি, তোমরা দেখো বুঝো কিনা, তোমরা দেখো বুঝবা। তুমি দেখো, বা এইখানে এই বরাবর যদি আসতে থাকো, এই বরাবর যদি আসতে থাকো, এই যে এই বরাবর যদি আসতে থাকো, তোমরা আমার বলো তো এই বরাবর যদি আসতে থাকো ধাতব ধর্ম বাড়তেছে না কমতেছে? এই যে এই বরাবর যদি আসতে থাকো, তুমি বলবো ভাই আমি দেখতেছি অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, তাহলে ধাতব ধর্ম কমতেছে, তাহলে আমরা এখানে চাইলেই কিন্তু লিখতে পারবো কি ধাতব ধর্ম কমতেছে। এই বরাবর ধাতব ধর্ম কি হইতেছে ভাই? কমতেছে, ধাতব ধর্ম কমতেছে, ধাতব ধর্ম কমতেছে, ধাতব ধর্ম কি হইতেছে? কমতেছে, ধাতব ধর্ম কমতেছে, ঠিক আছে? তাহলে এইবার আমি যদি বলি ধাতব ধর্ম কমতেছে, তাহলে অধাতব ধর্ম বাড়তেছে। উল্টা অ্যারো সাইনটা কিন্তু তুমি এই বরাবরও টানতে পারবা, এই বরাবর। তাহলে এই বরাবর তুমি টাইনা দেখো, চলো টানি, চলো টানি, কি আছে জীবনে আর, হ্যাঁ টানি, চলো। এই যে এই বরাবর, এই যে এই বরাবর, এই বরাবর কি হইতেছে? ধাতব ধর্ম বাড়তেছে, এই বরাবর কি হইতেছে? ধাতব ধর্ম বাড়তেছে, ধাতব ধর্ম বাড়তেছে। এই বরাবর হচ্ছে ধাতব ধর্ম বাড়তেছে। সো মোটামুটিভাবে এইখানে আমি তোমাদেরকে এটাই দেখাইতে যাচ্ছি যে ধাতু আর অধাতুর মাঝে ইন বিটুইন 6 জন আছে যারা উপধাতু বা মেটালয়েডস বা সেমি মেটালের মতো কাজ করে। বামে ধাতু বা ধাতব ধর্ম বেশি, বাম থেকে ডানে যাবা ধাতব ধর্ম কমতে থাকবে, অধাতব ধর্ম বাড়তে থাকবে। সাইজের সাথে সম্পর্কটাও দেখাইছি, এটা একটু মনে রাখো, এটা কিন্তু বেশ ইফেক্টিভ, এই দুইটা কিন্তু বেশ ইফেক্টিভ, এইটা আর হচ্ছে এইটা। আশা করি সবার এটা ক্লিয়ার। এই যে তোমাদেরকে যে জিনিসটা দেখাইতেছিলাম মনে আছে, যে অপধাতু বা অর্ধধাতু এরা কারা কারা আছে? ওই যে ওই 6 জন যারা আমি লিখছিলাম, এই 6 জন হচ্ছে অপধাতু বা অর্ধধাতু। কারা কারা? এটা কিন্তু এমসিকিউ এর মাঝে মাঝেই আসে। বোরন, তারপর হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। সো এই 6 জন হচ্ছে কি বলবো, যে ধাতু বা অধাতুর মতোই, মানে দুইটা বৈশিষ্ট্যই দেখায় আর কি। আর এইখানে যে সিম্বলিক টার্মগুলো দেওয়া আছে, এরা হচ্ছে গ্রুপ 18। দেখো এদেরকে সিম্বলিক ইয়েতে দেখানো হয়েছে নিষ্ক্রিয় গ্যাস কালার কোডের মাধ্যমে, এদেরকে দেওয়া হয়েছে অধাতু, এরা হচ্ছে গ্রুপ 17। এই যে ব্লু কালার শেডে এরা হচ্ছে অপধাতু, আর রেড কালার শেডে যাদেরকে দেখানো হয়েছে এরা হচ্ছে ধাতু। সো এটা একটু মনে রাখবা, এটা ডেফিনেশনটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। সো আমি এটার সংজ্ঞাটা লিখে রাখি, সংজ্ঞাটা অবশ্যই দেখবা, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। আর এটা মাঝে মাঝে এমসিকিউ আসে, যে নিচের কোনটা অপধাতু বা অর্ধধাতু। হ্যাঁ, এটা এমসিকিউ মাঝে মাঝে আসে, যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করবা এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে নিচের কোনটা অপধাতু বা অর্ধধাতু, ঠিক আছে? সো এটা আমরা মাথায় রাখবো। ওকে, সো আমাদের ধাতব ধর্ম ডান। এবার হচ্ছে আমরা গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এই জিনিসটা একটু বুঝবো। আচ্ছা, গলনাঙ্ক ইংলিশটা কি ভাই? এটা ইংলিশটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। আমরা শর্ট ফর্ম ইউজ করবো। হ্যাঁ, এটার শর্ট ফর্মটা লিখবো হচ্ছে এমপি। হ্যাঁ, এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট না, এমপি মানে হচ্ছে মিলিটারি পুলিশও না, এমপি মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট। এটার থিকনেসটা একটু কমাই দিই, চলে কি? চলে। এমপি মানে মিলিটারি পুলিশ না, এমপি মানে মেল্টিং পয়েন্ট বা মেম্বার অফ পার্লামেন্টও না। মেল্টিং পয়েন্ট বাংলা হচ্ছে গলনাঙ্ক। এখন কথা হচ্ছে ভাইয়া গলনাঙ্ক জিনিসটা কি? তুমি এখানে অবস্থার পরিবর্তন বুঝতে পারবা। তোমরা 9-10 কিছু গ্রাফ পড়ছিলাম, মনে করে দেখো, এই তারপরে এই তারপরে এই তারপরে এরকম মনে আছে এই গ্রাফটা?
আমি জাস্ট র্যান্ডম দেখাইতেছি, এই গ্রাফটা তোমাদের মনে থাকার কথা। এখানে ছিল সলিড, এখানে ছিল সলিড প্লাস লিকুইড, এখানে ছিল লিকুইড, এখানে ছিল লিকুইড প্লাস গ্যাস, পরে আবার গ্যাস, মনে করে দেখো, এরপরে আবার হচ্ছে প্লাজমা, মানে গ্যাস প্লাস প্লাজমা, তারপর হচ্ছে প্লাজমা, এভাবে চলতে থাকে। মনে আছে আমাদের এই গ্রাফটা 9 আমরা পড়ছিলাম, এই বরাবর ছিল অবস্থা, এই বরাবর ছিল তাপমাত্রা, এরকম একটা গ্রাফ আমরা কিন্তু 9 পড়ছিলাম। সো আমি এই জিনিসটাই এখানে দেখাইতে চাচ্ছি। সো গলনাঙ্ক জিনিসটা কি? গলনাঙ্ক জিনিসটা হচ্ছে, তুমি যদি একটা বস্তুকে এভাবে চিন্তা করো, ধরো এই একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে সলিড অবস্থায় আছে, এটা হচ্ছে সলিড অবস্থায় আছে, সলিড। সলিড থেকে তুমি যদি তাকে লিকুইডে নিয়ে আসো, সলিড থেকে তুমি যদি তাকে লিকুইডে নিয়ে আসো, সলিড থেকে লিকুইডে নিয়ে আসো, তাহলে যে তাপের পরিবর্তন হবে, সলিড থেকে যদি লিকুইডে নিয়ে আসো, তাহলে যে তাপের পরিবর্তন হবে এটা হচ্ছে গলনাঙ্ক। মানে সহজ ভাষায় যদি বলো, কঠিন থেকে তরলে যাইতে চাও, তাহলে তোমার যে অবস্থার পরিবর্তনটা হচ্ছে এইটাই হচ্ছে গলন তাপমাত্রা, আর যে তাপমাত্রায় গলতেছে সেটাই হচ্ছে গলনাঙ্ক। এটা হচ্ছে সহজ ডেফিনিশন। আচ্ছা, তাহলে এখন স্ফুটনাঙ্ক জিনিসটা কি, তাহলে সেটা একটু জানি চলো। সো চলো স্ফুটনাঙ্ক জিনিসটা জানি। স্ফুটনাঙ্ক, এটার ইংলিশটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট। তাহলে এটা শর্ট ফর্মটা কি দাঁড়াবে? নাইস, এটা শর্ট ফর্মটা আমরা লিখে ফেলি বিপি। হ্যাঁ, বিপি হচ্ছে বয়েলিং পয়েন্ট। আমরা যেখানে বিপি লিখবো এটা মানে বুঝবা বয়েলিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক, আর যেখানে মেল্টিং পয়েন্ট বা এমপি লিখবো এটার মানে বুঝবা স্ফুটনাঙ্ক। সো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে স্ফুটনাঙ্ক জিনিসটা কি, খুবই সহজ, এটাও খুবই সহজ, মানে খুবই সহজ। তুমি এইখানে কি করবা, অবস্থার পরিবর্তন করবা, লিকুইড থেকে কোথায় যাবা, এবার তুমি লিকুইড থেকে যাবা গ্যাসে, লিকুইড থেকে কোথায় যাবা, গ্যাসে। সো এইখানে থাকবে লিকুইড, লিকুইড থেকে গ্যাসে যাবা, যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটাই হচ্ছে তোমার স্ফুটনাঙ্ক। এটাই হচ্ছে স্ফুটনাঙ্ক, আর এটাই হচ্ছে মেল্টিং পয়েন্ট। এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, এইটা হচ্ছে তোমার বয়েলিং পয়েন্ট। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। সো এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। স্ফুটনাঙ্ক মানে বয়েলিং পয়েন্ট। সো লিকুইড থেকে গ্যাসে যাবা, যে পরিমাণ তাপের পরিবর্তন হবে বা যে পরিমাণ তাপ লাগবে সেটাই হচ্ছে তার স্ফুটনাঙ্ক, বা যে তাপমাত্রায় ফুটে সেটা হচ্ছে স্ফুটন তাপমাত্রা। ওই স্ফুটন তাপমাত্রাটাকে আমরা বলতেছি স্ফুটনাঙ্ক। মনে রাখতে হবে এইখানে প্রেশারটা কিন্তু কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট। এখানে কিন্তু একটা সাবধানে খেয়াল রাখতে হবে, প্রেশার কনস্ট্যান্ট, চাপ ধ্রুবক হইতে হবে, এটা কিন্তু বিপদ আছে। হ্যাঁ, তোমরা পড়ছিলা ওই যে প্রেশার কুকার বা পাহাড়ের উপরে নিচের ব্যাপার স্যাপার, তাপমাত্রার চাপের ব্যাপার স্যাপার আছে। সো প্রেশারটাকে আমরা কি রাখি, কনস্ট্যান্ট রাখি এখানে। সো এটা একটু খেয়াল রাখতে হবে, দ্যাটস ইট। এইবার আমরা একটু ঠান্ডা মাথায় দেখব, একটু ভালো করে বুঝতেও হবে। তোমাদের কিছু ফ্যাক্টর বুঝাবো, তাহলে তোমরা বুঝবা যে জিনিসগুলো কিভাবে বের করতে হয়। দেখো এখানে আমাদের তৃতীয় পর্যায়ের মৌলসমূহের, তৃতীয় পর্যায়ের মৌলের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তৃতীয় পর্যায়ের, সো আমরা তৃতীয় পর্যায় মানে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার আর হচ্ছে ক্লোরিন। সো তুমি এখানে যখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখবা, তুমি ফার্স্টে যে জিনিসটা দেখবা এখানে বন্ধন, বন্ধনের আগে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি, এটাকে আমরা আগের ক্লাসে এক্সপ্লেন করছিলাম, তাও এখানে একটু বলি। চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই এ। ওকে, সো এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। সো মনে রাখবা, সিগমা যত বেশি, মেল্টিং পয়েন্ট তত বেশি, একটা পয়েন্ট। আরেকটা কি বলবো, সিগমা যত বেশি, বয়েলিং পয়েন্টও কি ভাই তত বেশি। সো চার্জ ঘনত্বের উপর একটা ব্যাপার স্যাপার আছে, চার্জ ঘনত্ব যত বেশি, মেল্টিং পয়েন্ট তত বেশি, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ সিগমা যত বেশি, বয়েলিং পয়েন্টও তত বেশি, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। সো এটা একটা পয়েন্ট আমাকে বুঝতে হবে। সিগমা কার কার উপর নির্ভর করে এগুলো তো আমরা অলরেডি বলছি, তাও একটু আইডিয়া দিই। এখানে কিউটা হচ্ছে চার্জ, কিউ হচ্ছে আধান, চার্জ, চার্জ, আর এ হচ্ছে তোমার এরিয়া, এ হচ্ছে তোমার এরিয়া বা ক্ষেত্রফল। এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ভাইয়া বন্ধন। মানে তুমি তো গলাইতে চাও বা ফুটাইতে চাও, তাহলে এখানে কি ধরনের বন্ধন আছে সেটাও একটু খেয়াল করতে হবে। বন্ডিং টাইপ, মানে তুমি যখন একটা যৌগকে গলাইতে চাবা, সেখানে বন্ডিং টাইপটাকে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেরকম এইভাবে চিন্তা করো, মাছকে তুমি যদি গলাইতে চাও, মানে ফোটাইতে চাও বা রান্না করতে চাও, যে তাপমাত্রা লাগে মাংসের জন্য হয়তো বা সেরকম লাগবে না। আরেকটু ভালো করে বুঝবা, যারা কখনো জীবনে মহিষের মাংস খাইছো, গরুর মাংস রান্না করা যতটা না ইজিয়ার, মহিষের মাংস রান্না করা কিন্তু ততটাই
কঠিন, কারণ হচ্ছে মহিষের মাংস সহজে সিদ্ধ হয় না, অনেকক্ষণ জাল দিতে হয়। যারা বাসা বাড়িতে রান্না বান্না করছে জিজ্ঞেস করবা, আম্মুকে জিজ্ঞেস করবা বা তোমার বড় আপু ছোট আপুকে জিজ্ঞেস করলে দেখবা জানা যাবা যে মহিষের মাংস সহজে কিন্তু সিদ্ধ হইতে চায় না, কারণ শক্ত। সো এক একজনের বন্ডিং টাইপ ক্যাটাগরি অনুযায়ী তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ভর করে। কারণ সিদ্ধ মানেই তো তুমি বুঝতে আসো সেখানে তাপমাত্রার ব্যাপার স্যাপার আছে, যেখানে তাপমাত্রার ব্যাপার স্যাপার আছে সেখানে তো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাপার স্যাপার আছে। তো তুমি যখন চিন্তা ভাবনা করবা তুমি দেখবা ফার্স্টে যে বন্ডিং টাইপটা কীরকম আছে, সেখানে কি অনেক ধরনের বন্ধন আছে, নাকি শুধু আয়নিক আছে, নাকি শুধু সমযোজী আছে, নাকি আয়নিক সমযোজী ধাতব সব ধরনের বন্ধনই আছে, নাকি সেখানে গ্যাসীয় অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায় থাকলে এক ধরনের বল থাকবে, কঠিন অবস্থায় থাকলে আরেক ধরনের বল থাকবে, তরল অবস্থায় থাকলে আরেক ধরনের ফোর্স থাকবে। সো ফোর্স এবং বল এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওকে, সো আমরা যদি এটুকু মোটামুটি বুঝে থাকি, এখন আমরা এই তৃতীয় পর্যায়ের এই দুইটা জিনিস যদি একটু ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের জীবন বেশ সহজ হয়ে যায় এবং মৌলগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমাদের জন্য অনেক সহজেই আমরা ফাইন্ড আউট করতে পারি। সো চলো আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি যে সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত এদের গলনাঙ্ক বাড়বে নাকি কমবে এটা একটু দেখি। চলো, সোডিয়াম টু অ্যালুমিনিয়াম, তুমি যদি এখানে চিন্তা করো এই বরাবর যাইতেছো, ধরো এই বরাবর তুমি যাইতেছো, সোডিয়াম টু অ্যালুমিনিয়াম তুমি যাইতেছো। এখন তুমি আমার বলো তো এইখানে সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম আর কি, হ্যাঁ, এই বরাবর তুমি যদি চার্জগুলো দেখো, মানে কনসার্নের জায়গাগুলো একটু খেয়াল করো, সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম, তোমাকে যদি ফার্স্টে বলা হয় আকার বাড়তেছে না কমতেছে, তুমি কি বলবা? তুমি বলবো ভাই এখানে না আকার কমতেছে, কারণ আপনি বাম থেকে ডানে যাচ্ছেন, তাহলে আকার কমতেছে। একটা পয়েন্ট হচ্ছে আকার এখানে কমতেছে, ওকে আমি এটা বুঝলাম যে ভাই এখানে আকার কমতেছে, একটা পয়েন্ট আমি বুঝলাম, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি একটু চার্জগুলো দেখো তো, চার্জ, সোডিয়ামের চার্জ কি সোডিয়াম প্লাস, ম্যাগনেশিয়ামের চার্জ কি ভাইয়া ম্যাগনেশিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়ামের চার্জ কি অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে তুমি এখান থেকে কি বুঝতেছো? তুমি বলবো ভাই আমি না এখান থেকে বুঝতেছি এটার চার্জ বাড়তেছে, চার্জ বাড়তেছে, ওকে চার্জ বাড়তেছে, বুঝছি এটুকু? হ্যাঁ ভাই বুঝে গেছি, তো খুবই সহজ জিনিসপত্র আপনি বুঝাইছেন। তাহলে একটু চিন্তা করো চার্জ ডেন্সিটির ফর্মুলাটা কি ছিল? চার্জ ডেন্সিটির ফর্মুলাটা ছিল সিগমা ইকুয়াল কিউ বাই এ। তাহলে এখান থেকে আমরা সম্পর্কটা কি বলতে পারি? দুইটা সম্পর্ক বলতে পারি যে ভাই সিগমার মানটা হচ্ছে আধানের সমানুপাতিক আর হচ্ছে এরিয়ার ব্যস্তানুপাতিক 1/a। এবার দেখো এরিয়া যত কম হবে, এরিয়া যত কম হবে সিগমা তত বেশি হবে, কিউ যত বেশি হবে সিগমা তত বেশি হবে, জানি এটা। এবং আমরা এটাও জানি সিগমা সমানুপাতিক মেল্টিং পয়েন্ট, আবার এটাও জানি সিগমা সমানুপাতিক বয়েলিং পয়েন্ট, এই দুটাই কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি? চার্জ বাড়তেছে, হ্যাঁ ভাই চার্জ বাড়তেছে, তাহলে সিগমা বাড়তেছে, তাহলে মেল্টিং পয়েন্ট বাড়বে, বয়েলিং পয়েন্ট বাড়বে। খেয়াল করো চার্জ বাড়তেছে, হ্যাঁ ভাই চার্জ বাড়তেছে, এরিয়া কমতেছে, হ্যাঁ ভাই কমতেছে, তাহলে সিগমা বাড়তেছে, সিগমা বাড়লে মেল্টিং পয়েন্ট বাড়বে, বয়েলিং পয়েন্ট বাড়বে। তাহলে এখন আমরা কিন্তু এটা খুব সহজেই ডিল করে ফেললাম যে ভাইয়া যখন আপনি সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত যাবেন তখন কিন্তু আপনার সিগমা বাড়তেছে। এবং আরেকটা ব্যাপার আছে, এরা কিন্তু সবাই কি বন্ড? মেটালিক বন্ড। এরা কি বন্ড? মেটালিক বন্ড। ওকে, সো যেহেতু এরা সবাই মেটালিক বন্ড, বন্ড টাইপও দেখতে হবে, এরা সবাই হচ্ছে মেটালিক বন্ড, মেটালিক বন্ড। যেহেতু এরা সবাই মেটালিক বন্ড তাহলে স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে তুমি যদি বাম থেকে সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত আসো সিগমা বাড়তেছে, সিগমা বাড়লে মেল্টিং পয়েন্ট বাড়বে, বয়েলিং পয়েন্টও বাড়বে, কারণ সিগমা বাড়ার কারণ হচ্ছে আকার কমতেছে, তার চার্জ বাড়তেছে। তাহলে এখন তুমি যদি এইখানে চিন্তা করো এটার গলনাঙ্ক এইখান থেকে যখন এইখানে আসছো বাড়ছে না কমছে? বাড়ছে। তো এখান থেকে যখন এইখানে আসছো বাড়ছে, এখান থেকে যখন এইখানে আসছো বাড়ছে। কেন বাড়ছে? রিজন আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলছি। তুমি স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও দেখতে পারবা 833 থেকে 1090 আসছে, 1090 থেকে 2519 আসছে, তাহলে এটা কিন্তু বাড়ছে। কারণ কি? কারণ একটাই ভাই আমি তোমাদেরকে অলরেডি মেনশন করলাম, মেটালিক বন্ড, ধাতব বন্ধন। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে সিগমা, আধান ঘনত্ব বা চার্জ ডেন্সিটি কিউ বাই এ। সো কিউ বাড়তেছে কারণ চার্জ বাড়তেছে, আকার কমতেছে, দ্যাটস ইট। আশা করি এটুকু আমাদের সবার ক্লিয়ার। এইবার সিলিকন, সিলিকনে এসে দেখো ভাইয়া তুই একটু ঠান্ডা মাথায় দেখো, সিলিকনে এসে অনেক বেড়ে গেছে টেম্পারেচারের, একটু বাড়ার চিন্তাটা দেখো, 97 থেকে 649 ভালো বাড়ছে, 649 থেকে 660 খুব বেশি কিন্তু বাড়া নেই। বাট তুমি যখন এইখান থেকে এইখানে আসছো, ও মাই গশ, এ দেখো, ও মা গো, দেখো সো কি পরিমাণ বাড়ছে, 660 থেকে 1410-এ চলে গেছে। সো হিউজ একটা কি বলবো লাভ দিছে, সহজ ভাষায় তুমি যদি চিন্তা করো হিউজ একটা বাড়ছে।
এখানেও তুমি চিন্তা করতে পারো, দেখো এই জায়গাটায় এই যে দেখো এত বাড়া বাড়ছে, 660 থেকে কি হয়েছে 1410-এ চলে গেছে, 660 থেকে কি হয়েছে 1410। এখন তো আমাদের প্রশ্ন হচ্ছে ভাই এটা কেন এত বাড়লো? দেখো এবার এটার জন্য রিজন হচ্ছে সিলিকনের ক্রিস্টাল স্ট্রাকচার। সো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সিলিকনে কেন এত বাড়ছে? সো সিলিকন বেসিক্যালি কিভাবে থাকে সেটা যদি আমি তোমাদেরকে দেখাই, সিলিকনকে তুমি যেভাবে দেখো সিলিকন আসলে সেইভাবে থাকে না। সিলিকন একটা জায়ান্ট স্ট্রাকচারের মতো, দৈত্যাকার গঠনের মতো, এইরকম জালের মতো ক্যালাস করে থাকে সিলিকনের গঠন। এই যে ভাইয়া, এই জন্যই কিন্তু এটা সেমিকন্ডাক্টর হিসেবে প্রপারলি ইউজ হয়। এই যে দেখো সিলিকন, এটা একটা ক্যালাস, সিলিকনের একটা আমি এখানে ছোট্ট একটা ক্যালাস আছে, এটা এত বড় থাকে, মানে সিলিকনকে যদি ভাঙতে চাও তুমি দেখো আশেপাশে কয়টা বন্ধন ভাঙতে হচ্ছে, 4টা বন্ধনকে ভাঙতে হচ্ছে। সো সিলিকন এরকম ক্যালাস আকার পদার্থ থাকার জন্য এটার মেল্টিং পয়েন্ট কি হয়েছে, এই যে এখানে দেখো আমরা কাকে প্রায়োরিটি দিলাম, বন্ড টাইপ, বন্ড টাইপ। সো এইখানে স্বাভাবিকভাবে মেল্টিং পয়েন্ট কি হয়ে যাবে, বেড়ে যাবে, কারণ এখানে অনেকগুলা বন্ধনকে কি করতে হবে, ভাঙতে হবে, অনেকগুলা বন্ধনকে কি করতে হবে, ভাঙতে হবে। দ্যাটস ওয়াই এখানে সিলিকনের ক্ষেত্রে তার মেল্টিং পয়েন্ট কি হয়ে গেছে, অনেক বেড়ে গেছে। বুঝে গেছে আশা করি। সো সিলিকনের ব্যাপারটা আমরা বুঝে গেলাম। এইবার দেখো এইবার আরেকটা কাহিনী হয়েছে। কাহিনীটা কি, দেখো সিলিকন থেকে যখন ফসফরাস আসে, ও মা গো, এখানে দেখো অনেক কমে গেছে। এখন তুমি বলবে ভাই আল্লাহ এটা কি হলো আমার সাথে, সিলিকনে থেকে আপনি ফসফরাসে গেলেন, এবার তো আপনি কমায় দিলেন। সো এখানে কাহিনীটা হচ্ছে এটা কমে গেছে, আমি কমায় দেই নাই। সো এখানে কারণটা কি? সো ফসফরাসের কারণটা হচ্ছে, আমি কিন্তু সবগুলোর কারণ ব্যাখ্যা করতেছি, ধরে ধরে সব কারণ ব্যাখ্যা করতেছি। সো ফসফরাসের কারণটা হচ্ছে ফসফরাস প্রকৃতিতে P4 অণু আকারে থাকে, P4 অণু আকারে থাকে। এখন তুমি বলবো ভাই P4 অণু থাকলে তো সমস্যা কি, থাকলো সে, তার জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্কে কি সমস্যা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, P4 অণু আকারে থাকার জন্যই সমস্যাটা হচ্ছে। এইখানে এটার স্ট্রাকচারটা একটু বুঝতে হবে, গঠনটা একটু দেখতে হবে, এবং আরেকটা জিনিস দেখতে হবে এখানে কি ধরনের ফোর্স থাকে। এই P4 এর স্ট্রাকচারটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে P4 এর গঠন, এটা হচ্ছে P4 এর গঠন। এখন এখানে যে P4 গঠন হয়েছে, ফসফরাসের দেখো যোজনী মোটামুটি 3 থাকে। দেখো ফসফরাসের 3টা ফসফরাস, এই ফসফরাসের হাত দেখো 3টা আছে, হাত বলতে যোজনী। তুমি দেখো 1, এই যে এখানে 2, এটা কেন ডট ডট দিছে আমরা সংকরণে বুঝাবো। তারপর এখানে হচ্ছে 3 বা বুঝবো ইনশাআল্লাহ, এখানেও 3, দেখো এখানেও 3, এটা হচ্ছে P4। এবং আরেকটা জিনিস আছে, এইখানে দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স বর্স থাকে, দুর্বল ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়ালস ফোর্স P4 এর মধ্যে ভাইয়া এটা কমে যায়, কারণ এখানে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে। এখন ভাইয়া ভ্যান ডার ওয়ালস বল কি, এটা আমরা যখন হাইড্রোজেন বন্ধন পড়বো তখন ইনশাআল্লাহ শিখবো, বাট আপাতত মনে রাখো এই P4 এর মধ্যে ভাই এটা কমে যায়, কারণ এখানে কি থাকে, দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে, দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে, যার জন্য এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়ে যায়, কমে যায়। আমি কিন্তু P4 এর গঠন শিখিয়ে দিলাম, হ্যাঁ, P4 অণু আকারে থাকে এবং এই জন্য কি হয়ে যায়, এটা কমে যায়। আচ্ছা এবার দেখো, সরি, এবার দেখো সালফারে এসে কি হয়েছে, আবার একটু বাড়ছে। এবার দেখো সালফারে এসে কি সেটা বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই সালফার এসে কেন বাড়ছে? আচ্ছা, সো এবার হচ্ছে সালফারের ক্ষেত্রে এটা বেড়ে গেছে। দেখো সালফারের ক্ষেত্রে কি হয়ে গেছে, বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? সো এটা একটু চিন্তা করি। এবার আমরা চিন্তা করি সালফারের ক্ষেত্রে। সালফার বেসিক্যালি S8 আকারে থাকে। কি কইলাম ভাই, সালফার বেসিক্যালি S8 আকারে থাকে। তাহলে সালফার অণু বেসিক্যালি S8 আকারে থাকে। তাহলে এখন তুমি এটার বন্ধন স্ট্রাকচারটা যদি দেখো তাহলে বুঝে যাবা। 1 2 3 4 5, 1 2 3 4 5, আর নিচে আরো থাকবে 3টা, 1 2 3, যোগ করি। এটা কার মতো দেখা যাচ্ছে, তোমরা কি বুঝতেছো কার মতো গঠন আঁকতেছি আমি কিন্তু হচ্ছে একটা মুকুট ওরকম একটা স্ট্রাকচার আঁকতেছি আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এটা হচ্ছে S8 এর স্ট্রাকচার, মানে ওই যে কুইন বা রানীরা যেরকম পড়ে না তাদের মাথায় ওইরকম একটা স্ট্রাকচার। S8 হচ্ছে এরকম একটা স্ট্রাকচার। দেখো 1 2, প্রত্যেকটা সালফারে 2টা করে হাত আছে, তুমি চাইলেই দেখতে পারবে 2টা করে হাত আছে, ব্যালেন্সি থ্রু করে সালফারের যোজনী কিন্তু 2 4 6ও হইতে পারে, বাট এখানে 2 করে আছে এবং এটা হচ্ছে S8 এর স্ট্রাকচার। তুমি এখন যদি এটা গলাইতে চাও কয়টা বন্ধন ভাঙতে হবে এটা চিন্তা করো। 1 2 3 4 5 6 7 8, 8টা বন্ধন তোমাকে ভাঙতে হবে। সো এতগুলা বন্ধন ভাঙতে গেলে অবশ্যই তাপের কি লাগবে, বেশি তাপ লাগবে।
সো বেশি তাপ যেহেতু লাগবে তাহলে তার গলনাঙ্ক কি হয়ে যাবে, বেড়ে যাবে। কম্পেয়ার টু P4, P4 এ কিন্তু হচ্ছে আমার এতগুলা বন্ধন ভাঙা লাগতো না, এবং P4 এর মধ্যে কি আছে, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল আছে। সো দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কিন্তু খুব বেশি শক্তিশালী না, সো এটা ভাঙতে খুব বেশি শক্তি লাগে না, যার জন্য কিন্তু এখানে গলনাঙ্ক কি হয়ে গেছিল, একটা ড্রপ হয়েছিল। হ্যাঁ, একটা ড্রপ হয়েছিল এই জায়গাটায়, বাট এখানে এসে আবার বাড়ছে, কারণ হচ্ছে S8 আকারে থাকে, S8 আকারে থাকে। সো আমরা কিন্তু বুঝে গেলাম যে সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত কেন বাড়ছিল, সিলিকনে যায় অস্বাভাবিক কেন বাড়ছে, ফসফরাসে এসে অস্বাভাবিক রকম কেন কমে গেছে, সালফারে এসে আবার কেন বেড়ে গেছে, আমরা সবই কিন্তু বুঝে গেলাম। সো এগুলো হচ্ছে গঠনচিত্র যদি বুঝো তাইলে কিন্তু তোমার জন্য ইজিয়ার হবে। গঠনচিত্র না বুঝলে কিন্তু ভাই আমার জন্য কষ্ট হয়ে যাবে, তুমি মনে রাখতে পারবে না এত কিছু। সো তোমাকে বুঝে বুঝে সব দেখতে হবে। সো সালফার আমি যদি জিজ্ঞেস করি প্রকৃতিতে কিভাবে থাকে, তুমি বলবা S8 আকারে থাকে। সালফার প্রকৃতিতে কিভাবে থাকে, S8 আকারে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার পরেরটাতে দেখো তো ক্লোরিনের ক্ষেত্রে কি হয়েছে, ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু অনেক কমে গেছে। ক্লোরিনের ক্ষেত্রে কি হয়ে গেছে দেখো, মাইনাসে চলে আসছে, মানে নেগেটিভে চলে আসছে, এটার মানে কি, সো অনেক কম। সো এটা কেন হয়েছে, সো চলো একটু দেখি ক্লোরিনের ক্ষেত্রে এত কম কেন হইলো। ক্লোরিন এত কম কেন হয়েছে, কিছু কারণ আছে। এক নাম্বার হচ্ছে সে ডাইঅ্যাটমিক, দ্বিপারমাণবিক। তারপর ক্লোরিনের ভৌত অবস্থা হচ্ছে গ্যাস, ক্লোরিনের ভৌত অবস্থা কি, গ্যাস, এটা হচ্ছে তার ভৌত অবস্থা, এটা হচ্ছে তার ভৌত অবস্থা। দুই নাম্বার কারণ হচ্ছে এখানে উইক দুর্বল ভ্যান ডার ওয়ালস বলস থাকে, উইক ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান, উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স বিদ্যমান, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। আরেকটা কারণ আছে, ক্লোরিন হচ্ছে একটা অপোলার ও বিশুদ্ধ সমযোজী অণু। অপোলার আচ্ছা অপোলার না, এটা বিশুদ্ধ সমযোজী, অপোলার না, এটা বিশুদ্ধ সমযোজী অণু, এটা হচ্ছে একটা বিশুদ্ধ সমযোজী অণু, কারণ এখানে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে না, দুইটা ক্লোরিন পরমাণুর মধ্যে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই, এটা একটা বিশুদ্ধ সমযোজী অণু, এবং এটা দ্বিপারমাণবিক, গ্যাস হচ্ছে তার ভৌত অবস্থা, এবং দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান, এবং হচ্ছে বিশুদ্ধ সমযোজী অণু। এই কয়েকটা কারণের জন্য ক্লোরিনের গলনাঙ্ক কি হয়ে যায়, অস্বাভাবিক রকমে কমে যায়। ওকে, সো আমি এখন আশা করি তৃতীয় পর্যায়ে কেন এরকম চেঞ্জগুলো হয়েছে সবাই আশা করি বুঝতে পারছো। সো সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত কি হয়েছে, তারপর সিলিকনে এসে কি হয়েছে, ফসফরাসে এসে কি হয়েছে, আমি কিন্তু সবগুলোর রিজন একটা একটা ধরে দিছি। সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, তারপর ফসফরাস, তারপর হচ্ছে সালফার, তারপর হচ্ছে ক্লোরিন। আশা করি সবার এটুকু ক্লিয়ার। এইবার আসো গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে পর্যায়ে দেখে ফেললাম, কিন্তু এখানে আচ্ছা একটা ছোট্ট জিনিস বলি, আমি যদি এখানে একটা গ্রাফ আঁকতাম তাহলে তুমি বুঝতা। দেখো আমি একটা গ্রাফ আঁকে একটু দেখাই তোমাদেরকে, একটা গ্রাফ এঁকে তোমাদেরকে একটু দেখাই। ওকে, সো চলো একটা গ্রাফ আঁকি, এইটার একটা গ্রাফ আঁকি, মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আমি এই বরাবর দিব, শুধু মেল্টিং পয়েন্টটাই আঁকবো, হ্যাঁ অনলি মেল্টিং পয়েন্ট, তাহলে তুমি বুঝবা যে এটা যে পর্যাবৃত্ত ধর্মর মতো এত সুন্দর না, মানে যেটা ধারা মেনটেন করা উচিত ছিল সেরকম সে ধারা মেনটেন করে নাই, এটা তুমি বুঝবা। ওকে, সো আমরা এখানে একটা লাইন টেনে রাখি আগে, ফার্স্টে এটা ধরে রাখি 0, এটা ধরি 0, তারপরে এইখানে ধরি 1000, এখানে ধরি 2000, বেশি উপরে চলে গেছে 2000, একটা গ্রাফ আঁকতেছে, সিম্পল একটা গ্রাফ আঁকবো, 3000, এনে ধরো 4000 মনে হয় নাই, তাও দিলাম, ঠিক আছে। সো এখানে এই বরাবর কি দিয়েছেন ভাইয়া, এই বরাবর দিয়েছেন গলনাঙ্ক ইংলিশ হচ্ছে মেল্টিং পয়েন্ট, MP, এই বরাবর আপনি গলনাঙ্ক দিয়েছেন, এই বরাবর কি দিয়েছেন, অ্যাটমিক নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1000, একটা ভ্যালুগুলো দেখি আমি যে 1000 নিচ্ছি, 97, 1000 একটু বড় করে নিতে হবে, দাঁড়াও ওয়েট, 1000 না, এটা 1000 না নিয়ে 0, এটা নেই 500, এটা নেই 1000, এইটা নেই 1500, এটা নেই 2000। ওকে, সো আমরা এবার ভ্যালুগুলো ইনপুট দিব। সো এখন আরেকটা কাজ করে ফেলতে হবে, অ্যাটমিক নাম্বারগুলো বসাই দিই, এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 14, তারপর এখানে কত আমার 15, এখানে হচ্ছে, আমি তোমাদেরকে জাস্ট গ্রাফে বুঝাইতে চাচ্ছি যে তুমি যেটা দেখতেছো সেটা আসলে কীরকম, মানে গলনাঙ্কের যে পয়েন্টগুলো আছে। সো পারমাণবিক সংখ্যাই বরাবর দিছি x অক্ষ বরাবর, অ্যাটমিক নাম্বার x অক্ষ বরাবর দেওয়া হয়েছে আমার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার,
আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া হয়েছে গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। এখন সোডিয়ামের গলনাঙ্ক কত, চলো একটু দেখি। সোডিয়ামের গলনাঙ্ক কত ছিল? 97.7। তাহলে সোডিয়ামের গলনাঙ্ক আমি মোটামুটিভাবে এখানে একটা পয়েন্টকে ধরতেছি 500, 500। তাহলে এখানে সোডিয়ামের গলনাঙ্ক ধরতেছি এটা 97.7। এটা হচ্ছে আমার সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম। এবার ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক কত ছিল? ম্যাগনেসিয়াম ছিল 649। তাহলে 500 থেকে উপরে চলে যাবে 649। তাহলে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক হচ্ছে 649। ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক হচ্ছে 649। 649। এটা কেন দিছি? যাতে বুঝতে পারি। ম্যাগনেসিয়াম হচ্ছে 649, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আচ্ছা, অ্যালুমিনিয়ামের কত ছিল? অ্যালুমিনিয়ামের কত ছিল চলো একটু দেখে আসি। অ্যালুমিনিয়ামের কত ছিল? অ্যালুমিনিয়ামের ছিল 660। 660, তাহলে আরেকটু উপরে হবে, আরেকটু উপরে, তাহলে 660 ধরতেছি, এটা 660, অ্যালুমিনিয়ামের 660। তারপর 14 ছিল সিলিকন। সিলিকনের কিন্তু অনেক বেড়ে গেছিল, মনে করে দেখো, সিলিকন অনেক বেড়ে গেছিল, প্রায় কত হয়ে গেছিল? 1410। 1410 মানে 1500 কাছাকাছি, প্রায় 1410। তাহলে 1500 প্রায় কাছাকাছি, এইখানে 1410 সিলিকনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা সিলিকন। ওকে, তারপর সিলিকনের পরে কে ছিল? সিলিকনের পরে ছিল ফসফরাস। ফসফরাস কিন্তু অনেক কমে গেছিল, ফসফরাস ছিল 44, ফসফরাস হয়ে গেছিল 44। তাহলে অনেক কমে গেছে, অনেক মানে অনেক কমে গেছে, অনেক মানে অনেক কমে গেছে। তাহলে ফসফরাস হয়ে গেছে 44। তাহলে মোটামুটি এইখানে চলে আসছে ফসফরাস। হ্যাঁ, এইখানে চলে আসছে। ওকে, ফসফরাস চলে আসলো। 16তে ছিল সালফার। সালফারে কিন্তু মোটামুটি আবার বাড়ছিল, কারণ S8 আকারে ছিল। সালফারে কত ছিল? সালফারে দেখো, সালফারের ভ্যালু ছিল হচ্ছে 112। তাহলে মোটামুটিভাবে ফসফরাস থেকে উপরে, তাহলে সালফারের 112 ধরো, এখানে ধরতেছে সালফারের 112। আচ্ছা, এবার পরবর্তী থেকে ক্লোরিন। ক্লোরিন কিন্তু এবার শূন্য থেকে নিচে নেমে আসছে, শূন্যের নিচে চলে আসছে, -101। তাহলে শূন্যের নিচে চলে আসছে। তাহলে ক্লোরিন এইখানে যদি চিন্তা করো, ক্লোরিন কিন্তু শূন্যের নিচে চলে আসছে, এবং ক্লোরিনকে তখন তোমাকে দিতে হবে এইখানে কোনো একটা জায়গায়। তাহলে এবার আমি যদি মানগুলা লিখে ফেলি, কে কে কোথায় আছে চলো একটু বসায় দিই। সো এইখানে কি আছে? এইখানে আছে সোডিয়াম, এইখানে আছে ম্যাগনেসিয়াম, এখানে আছে অ্যালুমিনিয়াম, এখানে আছে সিলিকন, এখানে আছে ফসফরাস, এখানে আছে সালফার, এখানে আছে ক্লোরিন। তাহলে এখন যদি আমরা একটু অ্যাড করি, তাহলে হয়তো বা আমরা একটু রিলেট করতে পারবো পুরো জিনিসটা। পিঙ্ক কালার দিয়ে অ্যাড করি। দেখো, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, না পিঙ্ক না, ওয়েট, রেড দিয়ে অ্যাড করি। সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম গেলাম। ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম বাড়ছে, হ্যাঁ ভাইয়া বাড়ছে। তারপর অ্যালুমিনিয়াম থেকে সিলিকন অনেক বাড়ছে, অনেক বাড়ছে। ওকে, বাড়ছে। সিলিকন থেকে ফসফরাস অনেক কমে গেছে, অনেক কমে গেছে। তারপর ফসফরাস থেকে সালফার, ফসফরাস থেকে সালফার হালকা একটু বাড়ছে, হালকা একটু বাড়ছে। সালফার থেকে ক্লোরিন কিন্তু আবার কি হয়ে গেছে? অনেক কমে গেছে। এই দেখো, তাহলে গ্রাফিক্যাল যে প্যাটার্নটা দাঁড়াইছে, এটা কি কোনো মানে কোনো মানে কি বলবো, পর্যাপিত ধর্মের মতো খুব সুন্দর কোনো ধারা হয়েছে, ধারার মতো কোনো সরল রেখা আসছে? মানে আমি যেটা বলছিলাম যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু যে আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন শক্তি বা তড়িৎ ঋণাত্মকতার মতো কোনো ধারা ফলো করে না। এই জন্য কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ককে অনেকেই পর্যায়বৃত্ত ধর্ম বলতে চায় না, কারণ এত এক্সেপশনাল ইভেন্ট ভাই, আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা। হ্যাঁ, সো এই জন্য অনেকেই কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ককে পর্যায়বৃত্ত ধর্ম বলতে চায় না, কারণ এই জায়গায় বুঝতেছো তো কি এটা ঝামেলা হইতেছে, এটা অনেকে বলে। আচ্ছা, যাই হোক, সো আশা করি আমরা গ্রাফিক্যালি ওই জিনিসটা বুঝতে পারছি। এখান থেকে না বাড়ছে, কারণ চার্জ ঘনত্ব বাড়ছে, চার্জ ঘনত্ব বাড়ছে। সিলিকন ক্রিস্টাল 4টা বন্ধন ভাঙতে হয়, তাহলে ইয়া হয়েছে। ফসফরাস হচ্ছে P4 এর থাকে, তাই কমে গেছে। সালফার কিছুটা বাড়ছে, কারণ S8। ক্লোরিন অণু আকারে থাকে, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। তারপর হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ, অণু আকারে থাকে, এটা যেটা বললাম। সো এই যে কিছু কারণের জন্য ক্লোরিন কিন্তু অনেক কমে গেছে তার মেল্টিং পয়েন্ট। আশা করি আমরা মোটামুটি এই মেল্টিং পয়েন্টটা ধরতে পারছি, গ্রাফিক্যালি সবকিছু আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সো এটা যদি হয়ে থাকে, এবার আমরা হচ্ছে গ্রুপ 1 এর ক্ষেত্রে একটু চিন্তা করো গ্রুপ 1 এর ক্ষেত্রে। সো এটা আমি একটু ধারার মতো বুঝাই ফেলি তোমাদেরকে, তাহলে সহজ হবে। বাট এটা একটু ভালো করে মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ 1 এর ক্ষেত্রে খুবই 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 ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা, খুব ভালো করে। সো খেয়াল করো ভাইরা, একটু খেয়াল করো। গ্রুপ 1 এর ক্ষেত্রে গ্রুপ বরাবর চিন্তা করতে, তুমি কিন্তু কি চিন্তা করতেছো? গ্রুপ বরাবর। এই বরাবর যদি নামো, তুমি গ্রুপ বরাবর যদি নামো, তাহলে আকার কি হয়ে যায়? তুমি বলবো ভাই আকার বাড়ে। আকার কি হয়? আকার বাড়ে, আকার বাড়ে, আকার বাড়লো। ওকে, আকার বাড়তেছে, আকার কি হইতেছে? বাড়তেছে, আকার কিন্তু বাড়তেছে। তুমি উপর থেকে নিচের দিকে নামতেছে। এখন দেখো তো গলনাঙ্ক আকার থেকে, দেখো গলনাঙ্ক কি হইতেছে? গলনাঙ্ক কি হইতেছে? তুমি বলবো ভাই আল্লাহ, আকার বাড়তেছে, আবার গলনাঙ্ক কি হইতেছে? কমতেছে। তাহলে আকার যত বাড়ে গলনাঙ্ক কমে, হয়ে গেল। হ্যাঁ ভাই, হয়ে গেল। এবার একইভাবে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে দেখো, 1342 থেকে 883 কমছে, 883 থেকে 759 কমছে, 759 থেকে 688 কমছে,
এইখান থেকে এই বরাবর এটা কিন্তু কি হয়েছে, কমছে। তাহলে একইভাবে আমরা কি বলতে পারি, বয়েলিং পয়েন্ট যেটা আছে এটাও কি হয়েছে ভাই, কমছে। তাহলে গ্রুপ 1-এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা ধারার মতো রিলেশন পাইলাম। গ্রুপ 1-এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা রিলেশন পাইলাম। কি রিলেশন পাইলাম দেখো, রিলেশনটা কি, ফর গ্রুপ 1, এটা কিন্তু গ্রুপ রিলেশন। ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এখানে ফার্স্টেই কনসার্ন করছি কি, গ্রুপ। সো আমি কিন্তু এখানে পিরিয়ড বরাবর যাচ্ছি না, আমার কনসার্নের জায়গা হচ্ছে গ্রুপ। গ্রুপ বরাবর আমি যদি বলি সাইজ সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, 1/mp 1/bp, এই হচ্ছে আমার মোটামুটি একটা সম্পর্ক দাঁড়ায় গেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আকার যত বাড়বে মেল্টিং পয়েন্ট কমবে, আকার যত কমবে মেল্টিং পয়েন্ট বাড়বে, উল্টা সম্পর্ক। বয়েলিং পয়েন্ট সাইজের সাথেও উল্টা সম্পর্ক। সো গ্রুপ 1-এর ক্ষেত্রে জিনিসটা কিন্তু এইভাবেই খেয়াল রাখতে হবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর মধ্যে প্রচুর পরিমাণে আসে। কেন আসে এটা গ্রুপ 17-এ গেলে তুমি বুঝবা। এইখানে আমি একটু লিখে ফেলি, ফর গ্রুপ 17 তুমি একটু ভিডিওটা পজ করে তুমি একটু ভ্যালুগুলো দেখো, তুমি আইডিয়া পাওয়া যাবা। ভ্যালুগুলো একটু দেখো, তাহলে তুমি আইডিয়া পাওয়া যাবা। এবার এটা বোঝানোর জন্য আমি তোমাকে একটু আইডিয়া দিই, তুমি বুঝবা। দেখো তো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা তো সবাই ডায়াটমিক। তুমি এদের ভৌত অবস্থাটা লেখো তো, ভৌত অবস্থা। তুমি বুঝে যাবা আমার সাথে, তুমি ভৌত অবস্থা দেখলেই বুঝে যাবা। ফ্লোরিন, এটার ভৌত অবস্থা কি? ফ্লোরিন, এটা হচ্ছে ভৌত অবস্থা গ্যাস। ক্লোরিন, এটার ভৌত অবস্থা কি ভাই? এটাও হচ্ছে গ্যাস। ব্রোমিন, এটার ভৌত অবস্থা কি? তুমি বলবো ভাই এটার ভৌত অবস্থা তো লিকুইড, তরল। আয়োডিন, এটা ছিল ঊর্ধ্বপাতিত পদার্থ, 9-10-এ পড়ছিলা, ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে এটা কি? এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে সলিড। তাহলে তোমাকে যদি এখন বলা হয়, তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি উপর থেকে নিচের দিকে নামলেন, উপর থেকে নিচের দিকে আপনি নামলেন, এখন আপনার আকার বাড়তেছে না কমতেছে? তা আপনি বলবেন আকার বাড়তেছে। আকার কি হইতেছে? বাড়তেছে। এখন আপনি বলেন আয়োডিন সলিড, এটারে গলাইতে বেশি তাপ লাগবে না ব্রোমিন লিকুইড, এটারে গলাইতে বেশি তাপ লাগবে? তো তুমি বলবা সলিড ভাই, আল্লাহ এটারে তো অবস্থা খারাপ করে ফেলতে হবে, এটা সলিড থেকে লিকুইডে যায়ই না, ডিরেক্টলি গ্যাসে যায়। তো এখান থেকে যখন আপনি চিন্তা করবেন, গ্যাসকে তো চিন্তা করার দরকারই নাই, এগুলা বন্ধন অনেক দুর্বল বল, এখানেও দুর্বল বল, এখানে মোটামুটি শক্তিশালী, এখানে অনেক শক্তিশালী বল, এটাকে ভাঙতে গেলে অনেক শক্তি লাগবে। তার মানে এইবার এইখানে আকার যত বাড়বে গলনাঙ্ক কি হতে থাকবে? তত বাড়তে থাকবে। সেম গোজ ফর বয়েলিং পয়েন্ট। তাহলে গ্রুপ 17-এর ক্ষেত্রে জিনিসটা কি দাঁড়ায় গেল ভাই, আকারের সাথে বয়েলিং পয়েন্টের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে গ্রুপ 17 আর গ্রুপ 1 এরা কিন্তু উল্টা। তাহলে এখান থেকে কি বলবো? সাইজ সমানুপাতিক মেল্টিং পয়েন্ট সমানুপাতিক বয়েলিং পয়েন্ট। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কি করতে হবে? মনে রাখতে হবে। গ্রুপ 1 আর গ্রুপ 17 কিন্তু কি উল্টা। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে এই তুমি মাইনাস ভ্যালু দেখে ভয় পাও না, এখানে -103 মানে বাড়ছে, এখানে আরো বাড়ছে, এখানে আরো বাড়ছে। সেম গোজ ফর এইখানে, এই যে দেখো ভাইয়া, এই যে দেখো ভাইয়া। আর ভৌত অবস্থাগুলো তো বলেই দিলাম, আয়োডিন কিন্তু কঠিন এবং সবাই কিন্তু ডায়াটমিক। তাহলে আকারের সাথে গ্রুপ 17-এর ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টের সম্পর্ক কিন্তু সমানুপাতিক। এইবার তুমি এটা চিন্তা করো, আমরা যখন বাকি পর্যায়বৃত্ত ধর্মগুলো পড়ছিলাম সবগুলোর ক্ষেত্রে কি বলছিলাম? গ্রুপ বরাবর আকার বাড়বে, সবগুলো কমে যাবে। বাট গলনাঙ্ক স্ফুটনাঙ্কে এসে তুমি কি দেখলা ভাই? গ্রুপ 1-এ একরকম নিয়ম, গ্রুপ 17-এ আবার আরেক রকম নিয়ম। মানে কি? নিয়মটা চেঞ্জ হইতেছে। সো এই জায়গাটায় আমি এই জন্যই বলতেছিলাম যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কে কোনো রুলস দ্বারা তুমি এক্সপ্লেন করবা না, তুমি জাস্ট মনে রাখবা যে এই জিনিসগুলো এরকম হয়, গ্রুপ 1-এর ক্ষেত্রে এরকম হয়, গ্রুপ 17-এর ক্ষেত্রে এরকম হয়, পর্যায় 3-এর ক্ষেত্রে কীরকম হয়, যেগুলো তোমাদের পরীক্ষায় লাগবে আমি কিন্তু সবগুলো এখানে দেখাই দিচ্ছি। সো এগুলা খেয়াল রাখবা। এইবার আমরা হচ্ছে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টস। এটা একটু বুঝতে হবে, ডি ব্লক এলিমেন্টস। যারা ডি ব্লক পড়ছো তারা তো হয়তোবা জানো ডি ব্লক এলিমেন্টসের আমাদের যেটা আছে পর্যায় 4টা আমাদের শুধুমাত্র সিলেবাস আছে, পর্যায় 4 আর কোনোটা নাই। ওকে, সো পর্যায় 4-এ কারা কারা আছে? ডি ব্লক এলিমেন্টস স্কিন, তিব্বত, ভ্যানিশিং, ক্রিম, মেখে, ফের, কবে, নিকা, করতে, যাবা। মনে আছে? একটা ছন্দ শিখাইছিলাম, স্কিন, তিব্বত, ভ্যানিশিং, ক্রিম, মেখে, ফের, কবে, নিকা, করতে, যাবা। মনে করে দেখো। আচ্ছা, এবার তোমাকে একটু ঠান্ডা মাথায় কিছু জিনিসপত্র চিন্তা করতে হবে। মানে এটা যে গলনাঙ্ক বের করবা, গলনাঙ্কের জন্য কি কি মনে আছে নিয়মগুলা? সিগমা প্রপোর্শনালস টু মেল্টিং পয়েন্ট, প্রপোর্শনালস টু
বয়েলিং পয়েন্ট, এটা একটু দেখতে হয়, এটা একটা কাহিনী। আরেকটা ছিল কি, সিগমা ছিল চার্জ ডেন্সিটি। মনে করে দেখো সিগমা হচ্ছে তোমার চার্জ ডেন্সিটি, সিগমা হচ্ছে চার্জ ডেন্সিটি, চার্জ ঘনত্ব বা আধান ঘনত্ব, চার্জ ডেন্সিটি বা আধান ঘনত্ব, চার্জ ডেন্সিটি বা আধান ঘনত্ব। তাহলে সিগমা সমানুপাতিক মেল্টিং পয়েন্ট সমানুপাতিক বয়েলিং পয়েন্ট, এটা ছিল। আরেকটা ছিল আমি তোমাদেরকে বলছিলাম কি কি বন্ধন গঠন করতে পারে সেটা তোমাদেরকে দেখতে হয়। তুমি যদি এই দুইটা জিনিস একটু চিন্তা করতে পারো তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। এখন সিগমার ফর্মুলাটা কি ছিল সেটাও তোমাদেরকে দেখাইছিলাম। সিগমা ছিল Q/A, তারপর তোমাদেরকে বলছিলাম সিগমা সমানুপাতিক কিউ সমানুপাতিক 1/a, এটাও তোমাদেরকে বলছিলাম যে সিগমার মানটা আধানের সমানুপাতিক এবং ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এগুলো কিন্তু আমরা সবই মোটামুটি জানি, অলরেডি আমরা জানি এগুলা। এইবার তোমাকে একটু ঠান্ডা মাথায় দেখাই। দেখো স্ক্যান্ডিয়াম, এটার আয়ন কি হয়, স্ক্যান্ডিয়াম 3+। টাইটেনিয়াম, টাইটেনিয়াম হচ্ছে 4+ হয়, টাইটেনিয়াম 4+। ভ্যানেডিয়াম, এটা হয় ভ্যানেডিয়াম 5+, ভ্যানেডিয়াম 5+ পর্যন্ত হয়। এবার তুমি আমার বলো, তুমি বাম থেকে যত ডানে যাচ্ছ, ঠান্ডা মাথায় চিন্তা করো, বাম থেকে যত ডানে যাচ্ছ, বাম থেকে ডানে যাচ্ছ, চার্জ বাড়তেছে, ক্ষেত্রফল কমতেছে, তাহলে চার্জ ডেন্সিটি কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। চার্জ বাড়তেছে, হ্যাঁ ভাই চার্জ বাড়তেছে, ক্ষেত্রফল কমতেছে, তাহলে চার্জ ডেন্সিটি বেড়ে যাচ্ছে। চার্জ ডেন্সিটি বেড়ে গেলে মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে, বয়েলিং পয়েন্টও বেড়ে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে স্ক্যান্ডিনিয়াম থেকে তুমি যদি ভ্যানেডিয়াম পর্যন্ত যাও তাহলে গলনাঙ্ক বাড়বে। চলো একটু গ্রাফিক্যালি দেখি জিনিসটা, চলো একটু এটার গ্রাফিক্যালি দেখি জিনিসটা। আচ্ছা, সো আমরা একটা গ্রাফ এখানে নিয়ে নিই, এই বরাবর আর এই বরাবর নিব মেল্টিং পয়েন্ট, মানে আমরা ডি ব্লক এলিমেন্টসের মেল্টিং পয়েন্ট বের করতেছি। ওকে, সো এই বরাবর মেল্টিং পয়েন্ট আর এই বরাবর অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। এখানে এক্সাক্ট ভ্যালু আমি দেখাচ্ছি না, জাস্ট তোমাদেরকে কিভাবে বের করতে পারবা বা একটা আইডিয়া পাবা সেই জিনিসটা একটু দেখাই দিচ্ছি। ওকে, সো এখন এখানে ধরো 21 মানে স্ক্যান্ডিয়াম 21 অ্যাটমিক নাম্বার, তারপর হচ্ছে 22, তারপর হচ্ছে 23, তারপর কি 24, তারপর হচ্ছে 25 ম্যাঙ্গানিজ, আয়রন হচ্ছে 26, 27 হচ্ছে কোবাল্ট, 28 হচ্ছে নিকেল, নিকা 29, না কপার 29, জিঙ্ক হচ্ছে 30। হ্যাঁ, সো আমরা মোটামুটিভাবে এখানে যদি এখন একটা ধারার মতো বানাইতে চাই, মানে ভ্যালুগুলা যদি দাঁড় করাইতে চাই, স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে টাইটেনিয়াম, তারপর হচ্ছে ভ্যানেডিয়াম, তারপর হচ্ছে ক্রোমিয়াম, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, ওকে, তারপর হচ্ছে আয়রন, কোবাল্ট, তারপর হচ্ছে নিকেল, কপার, জিঙ্ক। সো আমরা অলরেডি কিন্তু একটা জিনিস দেখছি যে স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়াম এবং ভ্যানেডিয়াম এই দুই পর্যন্ত যখন যাবে গলনাঙ্কটা বাড়বে। কারণ কি, এই যে এখানে দেখো চার্জ বাড়তেছে, এরিয়া কমতেছে। তাহলে স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানেডিয়াম পর্যন্ত মোটামুটি আমার একটা জিনিস হিসাবে চলে আসলো যে ভাই এই পর্যন্ত তোমার যদি আগাইতে থাকো তাহলে তোমার চার্জ ডেন্সিটি বাড়তেছে, তাহলে গলনাঙ্ক বাড়বে, স্ফুটনাঙ্ক বাড়বে। সো আমি মোটামুটি গলনাঙ্কের ক্ষেত্রে যদি চিন্তা করি, স্ক্যান্ডিয়ামের যদি গলনাঙ্কটা এইখানে হয়, এটা যদি আমার স্ক্যান্ডিয়াম হয়, টাইটেনিয়াম অবশ্যই বেড়ে যাবে, ভ্যানেডিয়াম আরও বেড়ে যাবে। ওকে, ভ্যানেডিয়াম আরও বেড়ে গেল। তাহলে এখন মোটামুটিভাবে একদম সমানুপাতিক হয় ব্যাপারটা এমন না, এইখানে আসলো ভ্যানেডিয়াম। হ্যাঁ, সো এইখানে আমরা এদেরকে অ্যাড করে ফেলি, ফার্স্টে আমরা এদেরকে অ্যাড করে ফেলি। তাহলে স্ক্যান থেকে টাইটেনিয়াম, টাইটেনিয়াম থেকে ভ্যানেডিয়াম, সো মোটামুটি এই পর্যন্ত দাঁড়ায় গেল। ওকে, সো এই পর্যন্ত হয়ে গেছে আমার। এইবার আমার কাজ হচ্ছে ভ্যানেডিয়ামের পরে কি আছে, ভ্যানেডিয়ামের পরে কি আছে ভাই, ভ্যানেডিয়ামের পরে আছে হচ্ছে ক্রোমিয়াম। সো আমাকে এখন দেখতে হবে ক্রোমিয়ামের কি অবস্থা। সো চলো ক্রোমিয়ামকে একটু দেখি। ক্রোমিয়াম, তুমি যদি একটু চিন্তা করো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s1, 3d5 4s1। এবার একটু চিন্তা করো 3d5 এটার মানে কি, 1 2 3 4 5, আর এটা হচ্ছে 4s1। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে বুঝে যাবা ক্রোমিয়ামের বাইরের শক্তি স্তরটা, এটা হচ্ছে 3d আর এটা হচ্ছে 4s। ওকে, সো 3d তে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 4s আছে একটা। সো এবার তুমি একটু চিন্তা করো ডিতে কয়টা ইলেকট্রন থাকলে সে স্টেবল হয়, D10, এটা অনেক স্টেবল, অনেক স্টেবল, পূর্ণ অরবিটাল। আর এটা হচ্ছে D5, এটা ছিল অর্ধপূর্ণ অরবিটাল। মনে করে দেখো পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল তোমরা কি জানতা, অনেক বেশি স্থিতিশীল। তাহলে তুমি একটু চিন্তা করো এস অরবিটালও কিন্তু
তুমি দেখো এস অরবিটাল কি পূর্ণ হলে কি হয়, এস অরবিটাল হচ্ছে 2টা পূর্ণ আর অর্ধপূর্ণ হলে কি একটা, তাই না? এবার তুমি দেখো এইখানে ডিতে কয়টা ইলেকট্রন আছে, তুমি বলবা ভাই 5টা ইলেকট্রন আছে, এসে কয়টা আছে 5টা ইলেকট্রন আছে। এরা কি স্টেবল না স্টেবল না? এই ইলেকট্রনিক কনফিগারেশনটা কি স্টেবল না স্টেবল না? তো তুমি বলবা ভাই আল্লাহ এখানে তো D5, এটা অনেক বেশি স্টেবল, অনেক বেশি স্টেবল, এটা কি কোনো বন্ধন করতে চাবে? আর ইলেকট্রনিক কনফিগারেশনই সে স্টেবল হয়ে আছে, সে কি আর বন্ধন করতে খুব বেশি চাবে, ইন্টারেস্টেড হবে? যেরকম এরা কিন্তু চার্জ ফর্ম করতেছিল, এরা কিন্তু খুব সহজে কি করতেছিল, চার্জ ফর্ম করতেছিল। ক্রোমিয়ামের ক্ষেত্রে না, এই ভ্যানাডিয়ামের ক্ষেত্রে 5+ হয় না, ক্রোমিয়ামের ক্ষেত্রে +3 হয়। চার্জ ডেনসিটি বেড়ে যায় না কমে যায়? চার্জ কমে যায়, তাহলে চার্জ ডেনসিটি কি হয়ে গেল, চার্জ কমে গেল, তাহলে চার্জ ডেনসিটি কমে গেল, চার্জ ডেনসিটি কমে গেল, তাহলে মেল্টিং পয়েন্ট কি হয়ে যাবে, কমে যাবে, কমে যাবে। মনে রাখবা ভাইয়া, যখন তুমি এরকম স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাবা ডি ব্লকের ক্ষেত্রে, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাবা ডি ব্লকের এলিমেন্টসের ক্ষেত্রে, তখন ভাইয়া গলনাঙ্ক কমে যাবে। তাহলে ক্রোমিয়ামের গলনাঙ্ক এবার কি হয়ে যাবে, ক্রোমিয়ামের ক্ষেত্রে কিন্তু কি হয়, ক্রোমিয়াম কি বললাম, ক্রোমিয়াম 3+ হয়, ক্রোমিয়াম কি হয়, ক্রোমিয়াম 3+ হয়। তাহলে ক্রোমিয়াম 3+ হলে চার্জ কমে গেল, তুমি দেখো 5+ আর এখানে হচ্ছে 3+, তাহলে চার্জ কমে গেছে, তাহলে চার্জ ডেনসিটি, চার্জ কমে যাওয়া মানে কি, চার্জ ডেনসিটিও কমে যাওয়া, চার্জ ডেনসিটি কমে যাওয়া মানে কি, মেল্টিং পয়েন্টও কমে যাওয়া। সো আমি নিয়মটা কি বললাম ভাইয়া, যখন আপনি দেখবেন এরকম স্টেবল ইলেকট্রন বিন্যাস D5 4s1 বা D10 4s2, সো এরকম যখন ইলেকট্রনিক কনফিগারেশন দেখবেন আপনি মনে রাখবেন সেখানে গলনাঙ্ক কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে ক্রোমিয়ামের গলনাঙ্ক কমে যাবে। ওকে, যোগ করে দেন, ক্রোমিয়াম কমে গেল। নাও এবার প্রশ্ন হচ্ছে ভাই ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি হবে? দেখেন ভাই, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা চিন্তা করি ম্যাঙ্গানিজের স্ট্রাকচারটা কি, ম্যাঙ্গানিজের স্ট্রাকচারটা কি, ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? আপনি বলবেন তাহলে এইখানে হচ্ছে ভাইয়া 3d5 4s2। এখন বলেন ভাইয়া এটা কি আরো বেশি স্টেবল না আরো কম স্টেবল? তুমি দেখছিলা এই যে দেখো 5 আর হচ্ছে 2, স্টেবল না স্টেবল না? তাহলে গলনাঙ্ক আরো কমে যাবে, গলনাঙ্ক আরো কমে যাবে। তাহলে এইখানে ম্যাঙ্গানিজ চলে আসবে, ম্যাঙ্গানিজ কমে গেল। নিয়মটা কি বলছে আশা করি বুঝছি। আসলে এখানে চার্জ ডেনসিটি কমে যায়, যার জন্য বেসিক্যালি হচ্ছে তার গলনাঙ্ক কমে যায়। কিন্তু আমি তখন চার্জ ডেনসিটি এত মনে রাখতে পারবো না, আমি টেকনিক মনে রাখছি কি, যদি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাই তাহলে গলনাঙ্ক কি হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা, ম্যাঙ্গানিজ গেল। এবার হচ্ছে আয়রন। এইবার আয়রনে দেখো কি আছে, 3d6 4s2। এইবার এটা কি স্টেবল? না ভাইয়া, এটা স্টেবল না। তাহলে ইলেকট্রন ছাড়তে চাবে, ইলেকট্রন ছাড়তে চাওয়া মানেই হচ্ছে সে চার্জ ফর্ম করবে, চার্জ ফর্ম মানেই হচ্ছে তার চার্জ ডেনসিটি আবার বাড়তে থাকবে। তাহলে এখন থেকে আবার কি হতে থাকবে, তুমি এইভাবে চিন্তা করতে পারো 3d6 মানে হচ্ছে, তুমি একটু চিন্তা করো 3d6 মানে হচ্ছে এইখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, এই যে 6। ভাইয়া দেখো তো এগুলো আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আছে, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে 4টা। সো স্বাভাবিকভাবেই সে বন্ড ফর্ম করতে যাবে খুব সহজেই। সো কারণ অলরেডি একটা পেয়ার হয়ে গেছে, সো সে কি চাবে, খুব সহজেই বন্ড ফর্ম করতে যাবে। সো বন্ড যখনই ফর্ম করতে যাবে তখন তার মধ্যে চার্জের ব্যাপার স্যাপার আসবে, চার্জ ডেনসিটি আসবে, তাহলে মেল্টিং পয়েন্ট বাড়তে থাকবে। তাহলে আয়রনের ক্ষেত্রে মেল্টিং পয়েন্টটা কি হতে থাকবে, বাড়তে থাকবে, আয়রন বাড়তে থাকবে। ওকে, তাহলে কোবাল্টের ক্ষেত্রে, এবার কোবাল্টের ক্ষেত্রেও সেম, কোবাল্টের ক্ষেত্রে আবার বাড়তে থাকবে, কোবাল্টের ক্ষেত্রে আবার বাড়তে থাকবে। নিকেলের ক্ষেত্রে ভাই, নিকেলের ক্ষেত্রে আবার নিকেলের ক্ষেত্রে আবার বাড়তে থাকবে, নিকেলের ক্ষেত্রে আবার বাড়তে থাকলো। ওকে, এইবার কপার, এইবার আসো কপার, কপার এই যে ভাইয়া কপার, এটা কত 3d10 4s1, এটা কি স্টেবল? হ্যাঁ ভাইয়া স্টেবল। তাহলে বন্ড ফর্ম করতে চাবে? উত্তর আছে না। তুমি একটু চিন্তা করো, এইখানে 3d10 4s2, এটাও কি আরো বেশি স্টেবল। তোমাদেরকে শিখাইছিলাম যেখানে স্টেবল ইলেকট্রনিক কাঠামো পাবা ডি ব্লকের ক্ষেত্রে গলনাঙ্ক কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে কপারও কমবে, জিঙ্কে আরো বেশি কমবে। স্টেবল ইলেকট্রনিক কাঠামো পাবা মানেই গলনাঙ্ক কমে যাবে। তাহলে এখন কপারের ক্ষেত্রে গলনাঙ্ক কি হয়ে যাবে, কমে যাবে, জিঙ্কের ক্ষেত্রে আরো কমে যাবে। তাহলে এবার যোগ করে দাও, কপার কমে গেল, জিঙ্কের ক্ষেত্রে আরো কমে গেল। এই যে দেখো ভাইয়া, তোমার ডি ব্লক এলিমেন্টসের ক্ষেত্রে গলনাঙ্কের গ্রাফ এরকম চলে আসছে। সো ডি ব্লক এলিমেন্টসের ক্ষেত্রে কিন্তু তুমি দেখো এরকম কোনো প্রপার কোনো ধারা কিন্তু পাচ্ছ না, মানে প্রপারলি কোনো কিছু যাচ্ছে না। সো এই ক্ষেত্রে মনে রাখবা কি, মনে রাখার টেকনিক কি, স্টেবল ইলেকট্রন বিন্যাস পেলেই গলনাঙ্ক কমবে। এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি বললাম, এটা ডি ব্লকের ক্ষেত্রে অনলি ফর ডি ব্লক, অনলি ফর, এটা একটা টেকনিক বলতেছি, এটা কিন্তু কোনো স্বতঃসিদ্ধ নিয়ম না, এটা টেকনিক বলতেছি, টেকনিক। তো স্টেবল ইলেকট্রন বিন্যাস পেলেই গলনাঙ্ক কমে যাবে। আর এটা কি বললাম ভাইয়া, ফাঁকা ডি অরবিটাল, ফাঁকা
ডি অরবিটাল। আচ্ছা ফাঁকা ডি অরবিটালের ব্যাপারটা দরকার নাই, তুমি চার্জ ডেন্সিটি দিয়ে চিন্তা করো। এটা হচ্ছে সিগমা, আর এটা হচ্ছে সিগমা সরি আর এটা হচ্ছে সিগমা প্রপোর্শনাল টু হচ্ছে মেল্টিং পয়েন্ট। এটা দিয়ে মনে রাখতে পারো। সো এই দুটা পয়েন্ট মাথায় রাখতে পারলে মোটামুটি গলনাঙ্কের ম্যাক্সিমাম পয়েন্ট আমরা বের করতে পারি। আশা করি সবাই এটা বুঝছি। সো ডি ব্লকের ক্ষেত্রে কিভাবে কি হবে পুরো জিনিসটা সবার আশা করি ক্লিয়ার। এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে এই গ্রাফটা দেয়। সো এটা ইম্পর্টেন্ট। চলো এবার আমরা কিছু একটা ছোট্ট সিকিউ সলভ করে ফেলি। দেখো কি বলা হয়েছে, উদ্দীপকের রেখাটির CDE F ও G বিন্দুর ক্রম পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো। এটা তোমরা বুঝবা সি। আচ্ছা এটা বোঝা উচিত। দেখি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। হয়ে গেছে। এই যে দেখো ভাইয়া, এটা হচ্ছে নাথিং এলস, এটা সোডিয়াম আমাদের তৃতীয় পর্যায়ে আসে, এটা ম্যাগনেসিয়াম। মনে করে দেখো আমি তোমাদের গ্রাফও পড়াইছি ভাইয়া, মাশাআল্লাহ এটা মিলে গেছে আলহামদুলিল্লাহ। সিলিকন, ফসফরাস, সালফার, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে আর্গন। আরে সেরা। এখন CDEF, সিতে কে আছে ভাই? সিতে আছে অ্যালুমিনিয়াম। ডিতে কে আছে? ডিতে আছে সিলিকন। ইতে আছে হচ্ছে ফসফরাস। এফে কে আছে? এফে আছে সালফার। জিতে কে আছে? জিতে আছে ক্লোরিন। তাহলে এদের কেন ক্রম পরিবর্তন হয় তুমি কি পারবা না? এই গ্রাফটা কিন্তু আমরা আঁকছিলাম, মনে করে দেখো কোথায় আঁকছিলাম? ভাগ্য ভালো আঁকছিলাম, এই যে দেখো সেই মানুষকে আমরা আঁকছিলাম। এই দেখো আমি একটু দেখাই, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে দেখাবো। এই কালার দিয়ে দেখাই, এই কালার। এই যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে তোমার ডি, এটা হচ্ছে তোমার ই, এটা হচ্ছে তোমার এফ, এটা হচ্ছে তোমার জি। আর্গন পর্যন্ত আসছে না ক্লোরিন পর্যন্ত গেছে? দেখি CDEFG, তাই না? এটাই চাইছে না CDEFG। হ্যাঁ ক্লোরিন পর্যন্ত। এই যে দেখো ভাইয়া তোমাদেরকে আমি অলরেডি কিন্তু এটা পড়াই ফেলছি। এই যে দেখো সি মানে অ্যালুমিনিয়ামের কেন এরকম হয়েছে, তারপর ডিতে এসে কেন বাড়ছে, ইতে এসে কেন কমে গেছে, এফে এসে একটু কেন বাড়ছে, জিতে এসে আবার অনেক কেন কমে গেছে, এটা কিন্তু তোমাদের সবগুলাই এক্সপ্লেন করছি। জাস্ট আমি তাও এখানে বলে রাখতেছি যেহেতু বোর্ড পরীক্ষায় আসছে, প্রশ্নটা এখানেই সলভ করতেছি। সিতে কি হয়েছে? অ্যালুমিনিয়াম 3+। এটা কেন বাড়ছে অনেক? এটা হচ্ছে সিগমা অনেক বেশি। আর এটা কি? এটা হচ্ছে মেটালিক বন্ড। আর এটা কি? মেটালিক ধাতব বন্ধন। আর এটা কি? মেটালিক বন্ড। ওকে, এবার ডিতে হচ্ছে সিলিকন 4+ হয়, সিলিকন 4+, হাই সিগমা মানে চার্জ ডেন্সিটি। আর এটা কি বলছিলাম? সিলিকনের স্ট্রাকচার। ওই যে তোমাদেরকে স্ট্রাকচারটা দেখাইছিলাম, এটা কিন্তু দেখাইছি, গঠনটা দেখাইছি। সিলিকন 4+, কোথায় দেখাইছি? এই যে ভাইয়া সিলিকনের স্ট্রাকচার দেখো, তোমাদের দেখাইছি সিলিকনের স্ট্রাকচার দেখাইছি। সো সিলিকন কেন এরকম হয়েছে আশা করি বুঝে গেছি। এবার আমি কিন্তু ওই উত্তরটা এখানে করে ফেলতেছি, অনেক আগে আসছি। আচ্ছা এবার ইতে কে আসছে? ইতে আসছে ফসফরাস কেন অনেক কমে গেছে? কারণ P4 অণু। আর এটা কি বলছিলাম? উইক ভ্যান ওয়ালস ফোর্স, দুর্বল ভ্যান ওয়ালস ফোর্স। তারপর এফে হচ্ছে সালফার। এফে এসে বাড়ছে কেন ভাইয়া? S8 অণু। তারপর জিতে এসে ক্লোরিন। এটা উপরে লিখতেছি ভাইয়া, এখানে লিখতেছি একটু কষ্ট করে। জিতে হচ্ছে ক্লোরিন। এটা কেন হয়েছে? এটা রিজন আমি তোমাদেরকে এখানে লিখছিলাম। কোথায় লিখছি? এই যে দেখো, এই যে জি এর রিজন দেখছো, পরীক্ষা কিন্তু এটা আসছে। সো তোমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। জি হচ্ছে ডায়াটমিক, গ্যাস হচ্ছে ভৌত অবস্থা, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, বিশুদ্ধ সমযোজী যৌগ। আমি জানি তোমরা ভ্যান ডার ওয়ালস বলটা বুঝতেছো না, একটু ধৈর্য ধরো। আমরা যখন দুর্বল রাসায়নিক বন্ধন পড়বো তখন এই জিনিসটা ক্লিয়ার করে দেবো তোমাদেরকে। আচ্ছা সো আমাদের এই সিকিউটা সলভ হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এটা সলভ করে ফেলছি অলরেডি। হ্যাঁ এটা অলরেডি ডান, রিজন সবগুলা এক্সপ্লেইনড। আচ্ছা এতক্ষণ যা পড়ছিলাম এই পুরো জিনিসটা এখানে সাম আপ করা আছে। তোমরা একটা কাজ করবা, আমি সরে যাই এখান থেকে, সাইড থেকে বলতে থাকি। সো তোমরা যেটা করবা, ভিডিওটা পজ করে সুন্দর করে একটা খাতায় নোট করে ফেলবা। খুবই চমৎকার ওয়েতে এই নোটগুলা দেয়া আছে। কি বলা আছে এখানে একটু খেয়াল করো। দেখো তুমি যদি পর্যায় সারণীতে একই পর্যায় বরাবর বাম থেকে ডানে যাও, মানে কি? এই যে এই বরাবর যাচ্ছ, এই বরাবর বাম থেকে ডানে যাও, তাহলে বাড়বে কি বাড়বে? দেখো সব দেওয়া আছে। তারপর কমবে কি কমবে? পর্যায় সারণী একই বরাবর বাম থেকে ডানে যাবা। তড়িৎ ঋণাত্মকতা, এখানে একটা ছোট্ট ঝামেলা আছে। এটা ঋণাত্মকতা না ভাইয়া, এটা হচ্ছে ধনাত্মকতা। দেখছো
এটা হচ্ছে ধনাত্মকতা, হ্যাঁ এটা হচ্ছে ধনাত্মকতা। কমবে, তড়িৎ ধনাত্মকতা কমবে। তড়িৎ ঋণাত্মকতার মধ্যে আমরা পড়াইছিলাম, এটা কিন্তু কমে যাবে। তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, ট্রু, বাট তড়িৎ ধনাত্মকতা কমবে। ধাতব ধর্ম কমবে, পারমাণবিক ব্যাসার্ধ কমবে, ট্রু। এবার ঠিক আছে, এবার সব ঠিক আছে, এবার সব ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। সো এই নোটটা পারফেক্টলি করবা। একইভাবে দেখো কি বলা হয়েছে, পর্যায় সারণীতে গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে, তার মানে এবার তুমি কোন দিকে যাচ্ছ ভাই? এবার তুমি আসতেছো এই বরাবর, হ্যাঁ। তাহলে দেখো তড়িৎ ধনাত্মকতা বাড়বে, পারমাণবিক সংখ্যা বাড়বে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, ধাতব ধর্ম বাড়বে, পারমাণবিক ভর বাড়বে, ঠিক আছে। এবার হ্যাঁ ইলেকট্রন শক্তি কমবে, তড়িৎ আয়নীকরণ বিভব কমবে, হ্যাঁ ঠিক আছে মোটামুটি। এই যে দেখো পুরো জিনিসটার সামারি কিন্তু এখানে করা আছে, পুরো জিনিসটার সামারি এখানে করা আছে। সো আমরা কিন্তু এটা ভালো করে বুঝবো। এই জিনিসটাও তুমি চাইলে খাতায় নোট করতে পারো, এটা বেশ ইম্পর্টেন্ট এবং মজার। ইম্পর্টেন্ট বলতে তোমার মাথায় মনে রাখার জন্য ইম্পর্টেন্ট। তুমি যেই পর্যাপিত ধর্ম সব পড়লা, এটা খুবই ভালোভাবে এটা বোঝা যায়। ওই যে তোমাদেরকে এরকম একটা জিনিস কিন্তু আমি একদম ফার্স্ট স্লাইডে দেখাইছিলাম, মনে আছে? এরকম অ্যারো সাইন টাইনে তোমাদের মনে থাকার কথা। দেখো আমি তোমাদের দেখাইছিলাম, এই যে দেখো ভাইয়া, আমি তোমাদের দেখাইছিলাম, মনে করে দেখো, এই যে দেখো দেখাইছি, এই দেখো ধাতব ধর্ম কমতেছে, অধাতব ধর্ম বাড়তেছে। ওই যে অধাতব ধর্ম বাড়তেছে, ধাতব ধর্ম কমতেছে। এবার আবার অধাতব ধর্ম কমতেছে, ধাতব ধর্ম বাড়তেছে। দেখো এরকম এই জিনিসটাই এইখানে দেখানো হয়েছে, এই যে এই জায়গাটায় দেখানো হয়েছে। মানে এটা হচ্ছে সামারি আর কি। সো তুমি খাতায় এটা সুন্দর করে নোট করতে পারো। সো আমি সাইড থেকে সরে যাচ্ছি, তুমি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, চাইলে পরবর্তী সময় দেখে দেখে এটা নোট করতে পারো। আচ্ছা দেখো এবার হচ্ছে আমরা কিছু ছোট ছোট প্রশ্ন সলভ করে ফেলি। দেখো কি বলা হয়েছে, পটাশিয়াম, লিথিয়াম, সিজিয়াম, রুবিডিয়ামকে তাদের ধাতব ধর্মের ক্রিয়ানুসারে সাজাও। গ্রুপ 1। সো ফার্স্ট কথা হচ্ছে এরা হচ্ছে গ্রুপ 1। ধাতব ধর্মের ক্ষেত্রে সম্পর্ক কি বলছিলাম মনে আছে? ধাতব ধর্মের ক্ষেত্রে সম্পর্ক কি বলছিলাম? এই যে এখন তুমি বলবো ভাই আল্লাহ আপনি তো পড়াইছেন। কোথায় পড়াইছি জানো? এই দেখো আমি তোমাদের পড়াইছি। ধাতব ধর্ম কোথায় আছে? এই যে দেখো ধাতব ধর্ম সমানুপাতিক সাইজ। দেখো ধাতব ধর্ম সমানুপাতিক সাইজ, ধাতব ধর্ম সমানুপাতিক সাইজ। চলো যাই, তাহলে এটা সলভ করে আসি। আমি কিন্তু তোমাদের পড়াইছি এটা। সো ধাতব ধর্ম, এটা কিন্তু দেখো রুয়েটে আসছে, ধাতব ধর্ম সমানুপাতিক সাইজ। সো ওকে হয়ে গেল। এবার যার সাইজ বড়, তাহলে পটাশিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। তাহলে লিথিয়াম সাইজ, আগে সাইজটা দেখি। সাইজ সবচেয়ে কম কার? লিথিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম। তাহলে এখন ধাতব ধর্ম কীরকম হবে? ধাতব ধর্ম উল্টাটাই নাকি না সেমটা? সেমটা ভাইয়া, সমানুপাতিক সম্পর্ক। তাহলে ধাতব ধর্ম সবচেয়ে বেশি কার হবে? সবচেয়ে বেশি হবে সিজিয়ামের। লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। শেষ। পরেরটা কি বলছে? তাদের আয়নিক বিভবের উচ্চ ক্রমানুসারে সাজাও। আয়নিক বিভবের উচ্চ ক্রমানুসারে সাজাও। তাহলে কার্বন, কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন এটা হচ্ছে 7, অক্সিজেন এটা হচ্ছে 8, ফ্লোরিন এটা হচ্ছে 9। নর্মালি আমরা কি জানি, এই বরাবর যদি তুমি যাও, এই বরাবর যদি যাও আকার কমে, আকার কমে। তাহলে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি বাড়ে, আয়নীকরণ শক্তি বাড়ে। আকার কমলে আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে নর্মালি অ্যান্সার কি হওয়া উচিত ছিল? অ্যান্সার হওয়া উচিত ছিল ফ্লোরিন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন। এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে? উত্তর হচ্ছে না ভাই, এইটা ঠিক নাই, এটা ঠিক নাই, এটা ঠিক নাই, এটা ঠিক নাই, এটা ঠিক নাই। কি ঝামেলা হয়েছে? কি ঝামেলা হয়েছে? কি ঝামেলা হয়েছে? ঝামেলা কি তোমরা কিন্তু জানো। এই যে ভাইয়া এইখানে একটা ঝামেলা হয়েছে, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে একটা ক্যাচাল, একটা সূক্ষ্ম ক্যাচাল ছিল। তোমরা মনে করে দেখো, একটা সূক্ষ্ম ক্যাচাল ছিল। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে সবচেয়ে বেশি কার হবে? ফ্লোরিন, তারপর কি হবে? নাইট্রোজেন, তারপর হবে অক্সিজেন, তারপর হবে কার্বন। এই যা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। মনে করে দেখো, এগুলো আমরা পড়ছিলাম আয়নীকরণ শক্তিতে, এটা আমরা পড়ছিলাম। হ্যালোজেন সমূহের, মৌলসমূহের গলনাঙ্কের ক্রম, এটাও কিন্তু আমরা জানি। হ্যালোজেন সমূহের গলনাঙ্কের ক্রম কি? সাইজ সমানুপাতিক মেল্টিং পয়েন্ট। মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে, মনে আছে, হ্যাঁ ভাই মনে আছে, আপনি শিখাইছেন। সাইজ যত বেশি, হ্যালোজেন গ্রুপ 17, হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 এর ক্ষেত্রে কিন্তু নিয়ম আমি তোমাদেরকে শিখাইছি। তাহলে এই ক্ষেত্রে গলনাঙ্কের ক্রম কিরকম হবে? সবচেয়ে বেশি কার হবে? আয়োডিন, তারপর কি হবে? ব্রোমিন, তারপর কি হবে ভাই? এই মৌলসমূহ বলছে, অণু বলে নাই, মৌলসমূহ বলছে। আয়োডিন, ব্রোমিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন। মেল্টিং পয়েন্ট এর ক্রম।
ওকে, সো দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি তাপ উৎপাদী নাকি তাপ হারি? এটা আমরা জানি। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় সেকেন্ড, এটা ডেল্টা এইচ অলওয়েজ পজিটিভ। কারণ কি? কারণ হচ্ছে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ। ভালো করে মনে রাখবা, বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ হলেই অ্যান্সার পজিটিভ হবে, আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ নেগেটিভ। প্রথম আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়? প্রথম আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়? একটা ইলেকট্রন ছাড়বা, এ একটা প্রতীকী মৌল 1 মোল ইলেকট্রন ছাড়বে, কোথায় যাবে? অসীমে যাবে। এটা যেটা হবে সেটাই হচ্ছে তার প্রথম আয়নীকরণ শক্তি। এই ক্ষেত্রে ডেল্টা এইচটা কীরকম হবে? পজিটিভ হবে, এটা কিন্তু আমরা জানি। ওকে, হয়ে গেছে। পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক ভর 23 বিশিষ্ট কোনো মৌলের পরমাণুর। সোডিয়াম 11, 23। এখন এই মৌলের পরমাণুর কি চাইছে দেখি, চলো বের করি। কয়টি ইলেকট্রন? আল্লাহ, ইলেকট্রন কয়টা? কয়টি ইলেকট্রন? 11টা। কয়টি শক্তি স্তর? শক্তি স্তর 2, 8, 1। ইলেকট্রন বিন্যাস করলে বোঝা যাবে অ্যান্সার কত? 3। কয়টি শক্তি স্তর? 3টা। কয়টি উপশক্তি স্তর? উপশক্তি স্তর হচ্ছে 1s, 2s, 2p আর হচ্ছে 3s। তাহলে উপশক্তি স্তর কয়টা? উপশক্তি স্তর হচ্ছে 4টা। কয়টি অরবিটাল থাকে তা প্রতীকের সাহায্যে প্রকাশ করো। অরবিটাল কয়টা? দেখো ভাইয়া, তোমার এখানে উপশক্তি স্তর কি কি আছে আগে এটা লিখি। 1s, 2s, 2p, 3s। এখন তুমি বলবা ভাইয়া 3s এর পরে তো আসলে কিছু নাই, ব্যাপারটা এমন না। এইখানে এই প্রশ্নটার স্পেশালিটি হচ্ছে এই যে এইটাই, এখানে যখন তুমি 3s নিছো তার মানে তুমি অলরেডি 3 নাম্বার শক্তি স্তরে চলে গেছো, তাহলে পুরা 3 নাম্বার শক্তি স্তরটাই এখানে আছে। তাহলে এখানে কি হবে? 3p, তারপর কি হবে? 3d, সবাই চলে আসবে। তাহলে 1s এ অরবিটাল কয়টা? 1s এ অরবিটাল একটা। অরবিটাল বলতে ভাইয়া খুব সহজ ভাষায়, খাস বাংলা ভাষায় তুমি ঘর কয়টা করে আঁকো, পিতে ঘর কয়টা আঁকো তুমি মনে করো, তাহলে বুঝে যাবা। 2s এ একটা, 2p তে কয়টা? 2p তে হচ্ছে 3টা। 3s এ একটা, 3p তে কয়টা? 3p তে হচ্ছে 3টা। 3d তে কয়টা? 3d তে হচ্ছে 5টা। ঠিক আছে, সো 1s এ একটা, 2s এ একটা, 2p তে 3টা, 3s এ একটা, 3p তে 3টা। 3টা অরবিটাল বলতে ভাই যেরকম 3p তে তুমি ঘর আঁকো 3টা যখন তুমি আঁকো, বা 2p তেও চিন্তা করতে পারো, 2p তেও তো তুমি 3টা ঘরই আঁকো। যখন তুমি 3d নেও তুমি ঘর কয়টা আঁকো? 1টা, 2টা, 3টা, 4টা, 1, 2, 3, 4, 5। এটা হচ্ছে 3d, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 3p। এগুলো হচ্ছে অরবিটাল। তাহলে এখানে টোটাল অরবিটাল কয়টা যোগ করি, চলো। 5, 3, 8 আর 1, 9, 3, 12, 13, 14টা। তাহলে অরবিটাল কয়টা আসতেছে? 14টা। এইবার তোমাকে যদি জিজ্ঞেস করে ব্যবহৃত অরবিটাল কয়টা, যদিও এটা জিজ্ঞেস করে নাই, ব্যবহৃত অরবিটাল কয়টা, তাহলে তুমি বলবা কি? বলো ব্যবহৃত হয়েছে কয়টা? তাহলে তুমি বলবা ভাইয়া এই যে এবার 3s পর্যন্ত ব্যবহার করা হয়েছে, তাহলে এবার 1s ব্যবহার করা হয়েছে, 2s, 2p, 3s। তাহলে ব্যবহৃত অরবিটাল হচ্ছে এই পর্যন্ত। তাহলে 3, 4, 5, 6, দেখো এই পর্যন্ত তোমার ব্যবহার করা হয়েছে, নিচের গুলা কিন্তু ব্যবহার করা হয় নাই। তাহলে ইউজড অরবিটাল কয়টা? এখানে ইউজড অরবিটাল 6টা। যদি ওটা চায় নাই, বাট যদি কখনো বলতো যে ব্যবহৃত অরবিটাল কয়টা, তাহলে কিন্তু অ্যান্সার হতো 6টা। আর টোটাল অরবিটাল এখানে আছে কয়টা ভাইয়া? 14টা। খুব ভালো করে দেখতে হবে, এগুলা কিন্তু ঝামেলা দেওয়া, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু এটা। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের পর্যায়বৃত্ত ধর্ম এই অংশের টোটাল 6টা পার্ট। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি শুরু থেকে চেষ্টা করছি অনেক অ্যাডভান্স লেভেলের কিছু জিনিসপত্র দেখানোর, যেগুলো আমরা ধরো যখন অ্যাডমিশনে ক্লাস নেই, স্পেশাল ব্যাচ থেকে শুরু করে টপ 100 ব্যাচে ওইগুলো পড়ানোর চেষ্টা করি। সো ওই জিনিসগুলোই হয়তোবা তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। যদি তোমরা না বুঝো, বারবার দেখো, আশা করি ইনশাল্লাহ বুঝে যাবা। সো ধৈর্য ধরো, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।